হ্যাঁ, তো স্টুডেন্ট তোমরা সবাই আছো তো না? কতজন আছো? সবাই ক্যামেরা একটু অন করো। আমি তো নাহলে চিনতে পারতেছি না কাউকে। তোমাদের সাথে তো আমার পরিচয় নাই, তাই না? একজনকে দেখতে পাচ্ছি, সুইট সুইট নাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি রফিক ম্যাডাম। ওটাই। হ্যাঁ, সুইট যেটা না, এটাই তুমি রফিক? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা। আর খালেদ হাসান একজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই সবাই ক্যামেরায় আসো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। প্রশান্ত রাজ যোশী। আচ্ছা, সাকিব সাকিব আহমেদ, ক্যামেরা অন করো। ফাতেমা নাসরিন তাকিয়া, আমিনা জেসি, সবাই ক্যামেরা অন করো। হ্যাঁ, সবাই ক্যামেরা অন করো। আমাকে শুনতে পাচ্ছ না সবাই? হ্যাঁ, ক্যামেরা অন করো। ক্যামেরা অন করতে হবে। ক্যামেরা অন ছাড়া তো আমি ক্লাস করে মজা পাবো না, তোমরাও ক্লাস করে মজা পাবো না, তাই না? সবাই সবাই ক্যামেরা অন করো। ঠিক আছে, আজকে আমি যে ক্লাস নিব হলো রাদিয়া রামিশা, তাই না? মাহমুদুল হাসান ফরিদ। মাহমুদুল হাসান ফরিদ, ক্যামেরা অন করো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা 27 ব্যাচ, তাই না? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ভালো আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ। তোমরা ক্যামেরা অন না করলে আমি কিভাবে চিনবো বলো তো? তোমাদের চেহারাটা তো দেখতে হবে। তোমাদের সাথে তো আমার দেখাই হয়নি, তাই না? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনো তোমরা? না ম্যাম, আজকে প্রথম দেখলাম, আপনার সাথে প্রথম হ্যাঁ, তাহলে তোমাদের চেহারাটা না দেখলে কেমন করে হবে? জি ম্যাম। আমি তো কাউকে চিনি না। আচ্ছা, যাই হোক, আমাদের এখন তো অনলাইনে ক্লাস, তাই না? ক্যামেরা অন করে রাখা যাবে না। সবাই ক্যামেরায় আসো। ঠিক আছে? ক্লাস কতগুলি হয়েছে? কেউ একজন বলো। হ্যাঁ, মিউট করে রাখো। আচ্ছা, পার্টিসিপেন্ট হলো 30। 158 জন না? তোমাদের এই স্টুডেন্ট কত? 158 জনই? হ্যালো, ম্যাডাম সবাইকে মিলে 158 জন নাকি? আমাদের ওই সাপ্লি ব্যাচ বা যেটা বলেন, মানে আমাদের সবগুলো মিলে 158। সবাই ক্লাস করতেছে মোটামুটি। আচ্ছা, সবাইকে ক্লাস করতে হবে, কারণ করোনার মধ্যে এমনিতেই ক্লাস বন্ধ হয়ে গেছে। ক্লাস আবার আমাদের কবে খুলবে এখনো তো জানি না, তো অনেক ক্লাস মিস হয়ে যাচ্ছে। তো এখন এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে, পরে কিন্তু আর সময় পাওয়া যাবে না। আবার পরীক্ষা কিন্তু ঠিকই টাইম মতো দিতে হবে। এমনিতে অনেকখানি পিছায় গেছে সবাই। আচ্ছা, যাই হোক, আমার নাম হলো ডক্টর মারুফা ইয়াসমিন। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এখানে আছি। হ্যাঁ, তো আমি আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো মাইক্রোব্যাকটেরিয়া নিয়ে। হ্যাঁ, স্যার তো অনেকগুলো মনে হয় তোমাদের মানে সিস্টেমিক মোটামুটি শেষ। মাইক্রোব্যাকটেরিয়া আছে এদিকে, আর আমাদের আছে হলো হেলিকোব্যাক্টার আছে, আর ইন্টারসেলুলার কতগুলো আছে। হ্যাঁ, তো এই কয়টা পড়ালেই আমাদের সিস্টেমিক ব্যাকটেরিওলজি শেষ। আর ভাইরোলজি তো স্যার মনে হয় জেনারেল ভাইরোলজি শুরু করে দিছে, তাই না? তো ঠিক আছে, আমি আজকে আমার তো ক্লাস হলো যেটা যে তোমাদের ক্লাস যদি আমি ইয়েতে নিতে পারতাম, মানে অফলাইন ক্লাস যেটা আর কি বোর্ডে ইয়েতে, এই ক্লাসগুলো বেশি ভালো হয় আমার জন্য এবং স্টুডেন্টদের জন্য। মানে সরাসরি ক্লাস খুব ভালো হয়, যেহেতু এটা এখন আমরা বিপদের মধ্যে আছি। হ্যাঁ, এখন এটা ছাড়া উপায় নাই। তো যাই হোক, আমি কিন্তু এই স্লাইডে পড়াই না। হ্যাঁ, আমি কিন্তু সবসময় বোর্ডে খাতা কলমে এগুলোতেই পড়াই। তো এখন তো যেহেতু মুখে মুখেই পড়াইতে হবে আর কি, তো শুনতে হবে মনোযোগ দিয়ে। হ্যাঁ, বেশি নয়েজ করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, তো আমি মাইক্রোব্যাকটেরিয়া পড়াই আজকে। তো মাইক্রোব্যাকটেরিয়া কি কি করে বলো তো? কেউ জানো? টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস মানে তো অনেকগুলো স্ট্রেন আছে মাইক্রোব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে, লেপ্রি আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আজকে এখন মাইক্রোব্যাকটেরিয়াটা পড়াই। লেপ্রিটা আজকে পড়াবো না, লেপ্রিটা কালকে পড়াবো। তো খুবই ইম্পর্টেন্ট অর্গানিজম এবং আমাদের দেশে খুবই কমন টিউবারকুলোসিস। হ্যাঁ, দেখা যায় যে টিউবারকুলোসিসের জীবাণু, এই ব্যাকটেরিয়া এত ঘুরে বেড়ায়, এটা হলো যে অ্যারোসোলাইজড হয়ে যেহেতু এটা হয়, ছড়ায় যায়, ট্রান্সমিশন যেহেতু, দেখা যায় যে আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন তো খুব একটা ভালো না। আমাদের দেশে কিন্তু টিউবারকুলোসিসের হারটা হলো অনেক বেশি রেট। হ্যাঁ,
তো টিউবারকুলোসিস এর রেটটা অনেক বেশি, এই জন্য এই অর্গানিজমটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানিজম। হ্যাঁ, তোমরা ওয়ার্ডে যখন যাবা দেখবে যে টিবি পেশেন্ট অনেক অনেক। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, এখন আমরা মাইক্রোব্যাকটেরিয়া প্রথমে যেহেতু বলবো অর্গানিজমটা সম্পর্কে আমার একটু প্রথমে বলতে হবে। তো মাইক্রোব্যাকটেরিয়া, আর তোমরা যেটা হলো যে বই ফলো করবা, লেন্স অবশ্যই রিভিউ বেশি বড় বড় লেন্স পড়তে বলি না, ছোট রিভিউটা পড়লেই এনাফ। হ্যাঁ, মেন বই পড়তে হবে। তো যাই হোক, আমি মাইক্রোব্যাকটেরিয়া প্রথমে যেটা শুরু করতেছি, মাইক্রোব্যাকটেরিয়া হলো প্রপার্টি। ঠিক আছে, তো মাইক্রোব্যাকটেরিয়ার প্রপার্টি কি? মাইক্রোব্যাকটেরিয়া একটা হলো স্ট্রিক্ট একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া। এই স্ট্রিক্ট অ্যারোবিক ব্যাকটেরিয়া যেটা এটা হলো আমাদের কতগুলো প্রপার্টি, একটা হলো স্ট্রিক্ট অ্যারোবিক, এবং এটা হলো কি অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। হ্যাঁ, এবং এটা নাইদার গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। ঠিক আছে, এটা পোরলি স্টেন হয় গ্রাম স্টেনে, এই জন্য আমরা এটাকে বলি কি অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, তাই না? অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, এই অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া মানেটা কি? হ্যাঁ, কেউ বলতে পারবা অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া মানে কি? হ্যাঁ, কে বললা এটা? কি কি কোনটা ডিকালারাইজ রেজিস্ট করে? আচ্ছা, না, এটা হলো তোমার অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, এটা হলো যে তোমার হাই লিপিড কন্টেন্ট ম্যাম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কার্বলফোসিন স্টেইন রেজিস্টার। কার্বলফুসিন স্টেনটাকে হলো ডিকালারেজটাকে সে রেজিস্ট করে। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো থিক একটা, যেটা লিপিড লেয়ারটা অনেক থিক। অ্যাবাউট এদের স্ট্রাকচারের মধ্যে 60% কন্টেন্টই হলো লিপিড কন্টেন্ট, যেখানে তোমার হলো থিক মাইকোলিক অ্যাসিড থাকে। এটাই হলো রেজিস্ট করে হলো ডিকালারেজটাকে। যার কারণে এটা হলো যে তোমার হলো যে প্রাইমারি যে স্টেনটা নেয় কার্বলফুসিনের, এই স্টেনটা সেটা হলো সে তারা ধরে রাখে, এটাকে আর ডিকালারাইজ করা যায় না। হ্যাঁ, এই জন্য এটাকে বলে অ্যাসিড ফাস্ট স্টেন। ঠিক আছে, যাই হোক, এর প্রপার্টির মধ্যে তাহলে একটা কি, এটা হলো স্ট্রিক্ট অ্যারোবিক ব্যাকটেরিয়া, যেটা হলো নাইদার গ্রাম পজিটিভ নর গ্রাম নেগেটিভ। এটা হলো একটা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। ব্যাসিলাই মানে কি? রড, তাই না? অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, ব্যাসিলাই মিন্স হচ্ছে রড শেপের। আর এটা হলো তোমার হলো যে কি এটা হলো তোমার যেটা মাইক্রোবিয়াম স্লো গ্রোয়ার, এগুলো মানে এটা গ্রোথ রেটটা বেশি না। অ্যাবাউট এর ডাবিং টাইম যেটা হলো অ্যাবাউট 18 আওয়ার্স। অন্যান্য ব্যাকটেরিয়া যেগুলো, এগুলো ডাবিং টাইম হচ্ছে 1 আওয়ার অর লেস দেন 1 আওয়ার, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে যেটা সেটা হলো কি এর ডাবিং টাইমটা হলো অনেক বেশি, 18 আওয়ার্স, মানে স্লো গ্রোয়ার। এরা হলো অনেক স্লোলি গ্রোয়িং ব্যাকটেরিয়া, এবং এরা কি তোমার হলো যে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, তাই না? এগুলো হচ্ছে ইন্টারসেলুলার, মানে সেলের ভিতরে এরা থাকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। এবং এরা হলো তোমার কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে যদি বলি, তাহলে এরা রেজিস্টেন্স টু কি অ্যাসিড, অ্যালকালি এবং ডিহাইড্রেশন। হ্যাঁ, ঠিক আছে, রেজিস্টেন্স টু ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশন রেজিস্টেন্সের কারণে এরা কি হলো যে, যেমন যখন আমরা পেশেন্ট যখন হলো যে এক্সপেক্টোরেটেড স্পুটাম যে থাকে, এই স্পুটাম তখন কি হয়, এটা যখন ড্রাইড হয়ে যায় তখন হয় কি এটা অ্যারোসোলাইজ, যার কারণে এটা খুব ডেঞ্জারাস। এটা তখন অ্যারোসোলাইজ হয়ে যায়, এটা কি হয় মানে পার্সন টু পার্সন এটা তখন মানে ট্রান্সমিশন হয়। হ্যাঁ, তো এই জন্য এরা এত ভয়ঙ্কর, এই যে ব্যাকটেরিয়াটা যারা রেজিস্ট অ্যাসিডে এবং অ্যালকালিতে এরা মানে এদেরকে কিছু করতে পারে না, ডিহাইড্রেশনও। হ্যাঁ, যখন ড্রাই হয়ে যায় এটা মানে পেশেন্টের স্পুটাম যখন বাইরে চলে আসে এক্সপেক্টোরেন্ট করে, সেই স্পুটামটা যখন ড্রাই হয়ে যায়, সেই ড্রাই স্পুটাম থেকেও তারা কিন্তু অ্যারোসোলাইজ হয়ে যেতে পারে। হ্যাঁ, হয়ে অন্য পার্সনকে ইনফেক্ট করতে পারে। তো এটা ঠিক আছে। এখন কথা বলো না। এখন মাইক্রোব্যাকটেরিয়া যেটা আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে অ্যাবাউট 1.9 মিলিয়ন পিপল পার ইয়ার, 1.9 মিলিয়ন নিউ কেস আমরা পাই, এবং 1.7 মিলিয়ন পিপলস হচ্ছে মারা যায় পার ইয়ার। এবং এই কথা বলছে কি কথা বলো না। এবং 5 লাখ আমরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স কেস পাই প্রত্যেক বছর। হ্যাঁ, এমডিআর কেস 5 লাখ। এমডিআর মানে কি? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কেস, মানে এই টিউবারকুলোসিসের জীবাণুটা এমন ব্যাকটেরিয়াটা, এটা কিন্তু এই ড্রাগে কিন্তু সব ড্রাগের মধ্যে কাজ করতে পারে না। যেই ড্রাগে দিবা দেখা যায় যে ম্যাক্সিমাম ড্রাগে ও হলো রেজিস্ট্যান্স হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় যে কোনো ওষুধই কাজ করে না। হ্যাঁ, এই জন্য এটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ডেঞ্জারাস একটা মাল্টি ড্রাগ। এমনকি এখন চলে আসছে এক্সডিআর, মানে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স। ঠিক আছে,
মানে এরা শুধু মাল্টি ড্রাগের মধ্যেই সীমাবদ্ধ নাই, এখন তারা আরো বেশি। মাল্টি ড্রাগ হয়তো আমরা 2 or more ড্রাগ যখন বলবো যে রেজিস্ট্যান্স, তখন এটা মাল্টি, এবং এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স মানে আরো বেশি। ঠিক আছে? তো এই হলো তোমার হলো আমাদের মাইক্রোব্যাকটেরিয়া হলো এত বেশি ডেঞ্জারাস। এজন্য এই ব্যাকটেরিয়াটার প্রতি অনেক বেশি আমাদের কনসার্ন। আচ্ছা, এখন আমি আসি তাহলে মাইক্রোব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনে। ঠিক আছে? ক্লাসিফিকেশনে এটা কি? যেটা হলো যে এটা টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া আছে কতগুলো আছে হলো অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া। হ্যাঁ? এই সবার ক্যামেরা বন্ধ দেখতেছি। সবাই ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। এই দেখি জয়িতি শর্মাকে, ক্যামেরায় আসো। ক্যামেরা অন অফ রাখলে তো মনে করবো যে সে নাই, সে তো এই শুধু চালিয়ে চলে গেছে কোথাও। হ্যাঁ, কোথায় গেছে তাকে তার পাওয়া যাচ্ছে না। কই জয়িতি শর্মা, তাকে আজ পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় আসো। ফাঁকিবাজি করলে তো হবে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি আসবো এর ক্লাসিফিকেশনে। তাহলে এটা কি? একটা টিপিক্যাল এবং একটা হচ্ছে অ্যাটিপিক্যাল। ঠিক আছে? টিপিক্যালের মধ্যে কি কি আছে? টিপিক্যালের মধ্যে আমরা টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে কি কি পাবো? এটা হচ্ছে আমরা বলি যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। ঠিক আছে? তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কমপ্লেক্সের মধ্যে কয়েকটা স্ট্রেন আছে, স্পেসিস আছে, যেগুলো কি কি? এখানে 4টা: মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, মাইক্রোব্যাকটেরিয়াম মাইক্রোটি, এবং আরেকটা কি? মাইক্রোব্যাকটেরিয়াম আফ্রিকানাম। এই 4টা হলো, এই 4টাকে আমরা বলি হলো তোমার এই যে জয়িতিকে এখন দেখতে পাচ্ছি। ক্যামেরা অফ রাখবে না, হ্যাঁ? তাহলে আমরা কি পড়াচ্ছি বলো তো? ক্লাসিফিকেশন, তাই না জয়িতি? Yes, ma'am. হ্যাঁ, কয়টা ক্লাসিফিকেশন, কয়টা বলো তো? Typical, হুম। atypical. দুইটা। আমরা প্রথমে টিপিক্যাল এবং অ্যাটিপিক্যালে ভাগ করি। টিপিক্যালের মধ্যে আমরা বলছি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে হচ্ছে 4টা। ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেগুলো পড়াচ্ছি শুধু পরীক্ষা তোমাদের যেগুলো পরীক্ষার মধ্যে আসে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স যেটা এখানে মধ্যে হচ্ছে তোমার 4টা আছে। এখানে 4টা স্ট্রেন স্পেসিস কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, একটা মাইক্রোব্যাকটেরিয়াম হলো বোভিস, আফ্রিকানাম, এবং হচ্ছে মাইক্রোটি। ঠিক আছে? আর আমরা যেগুলো টিপিক্যাল সেগুলো কি করে? টিপিক্যাল গুলো হচ্ছে তোমার দ্বারা যেগুলো ইনফেক্ট করে হচ্ছে লাংস, দে ইনফেক্ট লাংস এন্ড হাইলি অক্সিজেনেটেড টিস্যু। হাইলি অক্সিজেনেটেড টিস্যু আর কি আছে? যেমন হচ্ছে ব্রেন, কিডনি, বোনস। ঠিক আছে? এগুলোকে আমরা বলি হাইলি অক্সিজেনেটেড টিস্যু। তো এই তোমার হলো যে তাহলে আমরা হলো যে টিপিক্যাল যেগুলো মাইক্রোব্যাকটেরিয়া তাহলে এরা ইনফেক্ট করবে লাংস এবং হাইলি অক্সিজেনেটেড টিস্যু। ঠিক আছে? আমি তো রিপিট করতেছি বারে। তো সেগুলো কি? এই ব্রেন, কিডনি এবং বোনস, তাই না? এই কয়টা জিনিসকে। আর অ্যাটিপিক্যাল হচ্ছে তোমার এরা ইনফেক্ট করে লাংস এবং আদার এক্সট্রা পালমোনারি টিস্যু। এবং অ্যাটিপিক্যাল গুলোকে আমরা নন টিউবারকুলার বলি। হ্যাঁ, নন টিউবারকুলার। এদেরকে আবার আমরা নন টিউবারকুলার একটা টার্ম আছে। তো ওই অ্যাটিপিক্যালের মধ্যে কি আছে? অ্যাটিপিক্যালের মধ্যে আছে তোমার হলো মাইক্রোব্যাকটেরিয়াম ক্যানসাসি, মাইক্রোব্যাকটেরিয়াম ম্যারিনাম, মাইক্রোব্যাকটেরিয়াম ইন্টারসেলুলারি কমপ্লেক্স, মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্টারসেলুলারি কমপ্লেক্স, মানে স্টিগমাটিস। এগুলো হচ্ছে আমাদের অ্যাটিপিক্যালের মধ্যে। হ্যাঁ, এগুলো আমি আবার পরে আসবো। তো এগুলো গেল আমার হলো অ্যাটিপিক্যাল। তো অ্যাটিপিক্যাল গুলো কি? এই অ্যাটিপিক্যাল গুলো থাকে সাধারণত এনভায়রনমেন্টে। হ্যাঁ, আর টিপিক্যাল সেগুলো থাকে হচ্ছে হিউম্যান। হ্যাঁ, হিউম্যান টু হিউম্যান এগুলো ট্রান্সমিশন হয়। টিপিক্যাল এবং অ্যাটিপিক্যালের মধ্যে ডিফারেন্স যেটা, টিপিক্যাল যেটা সেটা হলো কি তোমার এটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয়, এবং এটা দে রিমেইনস ইন দ্য হিউম্যানস। আর অ্যাটিপিক্যাল সেগুলো কোথায় থাকে? এগুলো এনভায়রনমেন্টে থাকে, দে রিমেইনস ইন দ্য এনভায়রনমেন্ট, যেমন সয়েলে থাকে, ওয়াটারে থাকে। এন্ড ট্রান্সমিশন যেটা টিপিক্যালে হলো তোমার হিউম্যান টু হিউম্যান, আর অ্যাটিপিক্যালে সেটা এনভায়রনমেন্ট টু হিউম্যান। এবং টিপিক্যাল এগুলো গ্রো করে হলো 37 ডিগ্রি সেলসিয়াসে। এদের টেম্পারেচার লাগে 37 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অ্যাটিপিক্যাল সেগুলো একটু লো টেম্পারেচারে গ্রো করে। এগুলো টেম্পারেচার লাগে হলো 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এবং টিপিক্যাল গুলো হচ্ছে তোমার এটা হলো যে এই তোমার হলো যে অ্যান্টিবায়োটিক সেনসিটিভ টেস্ট সেটা এরা সেনসিটিভ হয়, কিন্তু যেগুলো অ্যাটিপিক্যাল সেগুলো কিন্তু সেনসিটিভ হয় না, এগুলো রেজিস্ট্যান্ট হয় ম্যাক্সিমাম। আর
টিপিক্যাল যেগুলো সেটা হচ্ছে অ্যারাইল সালফাটেজ টেস্ট যেটা সেটা হলো তোমার এটাতে হলো তোমার নেগেটিভ হয়। আর যেটা যেটা হলো তোমার অ্যাটিপিক্যাল সেগুলো তো পজিটিভ আসে। ঠিক আছে? আর টিপিক্যালে আর কি হয়? টিপিক্যালে যেটা আমরা যেমন এগুলো হলো যে গিনিপিগে টেস্ট এগুলো হচ্ছে যে তোমার পজিটিভ আসে। কিন্তু মানে এগুলো আমরা ইয়ে করতে পারি গিনিপিগে। কিন্তু অ্যাটিপিক্যাল যেগুলো সেগুলো করা যায় না। ঠিক আছে? এগুলো গ্রো করে না। তো এইগুলো আমার টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল। হ্যাঁ? পার্থক্য তাহলে আমরা ভাগ করলাম হলো ২ ভাবে। একটা টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল। তো টিপিক্যাল এর মধ্যে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স যেটা ৪ টা স্পেসিস আছে। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন এগুলো আসে। হ্যাঁ? এগুলো আবার ভাইভাতেও ধরা হয় এবং রিটেনও আসে। আর অ্যাটিপিক্যাল যেগুলো সেগুলো হলো আমার যেগুলো এনভায়রনমেন্ট এ থাকে সয়েলে এবং ওয়াটারে। যেগুলো উদাহরণ বললাম যে তোমার ক্যানসাসি, ম্যারিনাম, এভিয়াম ইন্টারসেলুলারি কমপ্লেক্স তো এগুলো। এবং এগুলো তোমার কি এগুলো লো টেম্পারেচারে গ্রো করে কিন্তু যেগুলো টিপিক্যাল সেগুলো 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। ঠিক আছে? এবং এখানে যেটা যে তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টিপিক্যাল যেগুলো সেগুলো তোমার হিউম্যান টু হিউম্যান তোমার ট্রান্সমিশন হয় আর ওটা হলো এনভায়রনমেন্ট থেকে হিউম্যান এবং এগুলো কি করে ইনফেক্ট করে গিনিপিগকে টিপিক্যাল যেগুলো কিন্তু অ্যাটিপিক্যালটা করে না। তাই না? আচ্ছা যাই হোক এখন আর হলো যে টিউবারকুলিন টেস্ট যেটা সেটা তোমার পজিটিভ আসে হলো টিপিক্যালে কিন্তু অ্যাটিপিক্যালে এটা নেগেটিভ আসে। আচ্ছা এখন আমি যেটা বলবো এখন এটার একটু যে তোমার আর মাইক্রোব্যাকটেরিয়া ছাড়া আর কে আছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া এরকম নকার্ডিয়া তাই না? নকার্ডিয়া আছে এক্সেপশন যেটা হলো নকার্ডিয়া। এখন আমরা ওই গ্রাম অ্যাসিড ফাস্ট এর এক্সপ্লেনেশন যেটা বলতেছি যে কেন এটাকে আমরা অ্যাসিড ফাস্ট বলি। এটা হলো যে তোমার এর স্ট্রাকচারে যদি যাই তাহলে এর মধ্যে কি আছে প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে এবং লিপিডও আছে কিন্তু এখানে লিপিড কন্টেন্টটা সবচেয়ে বেশি অ্যাবাউট 60%। মানে এখানে মায়োকলিক 60% এর মধ্যে কি আমরা বলি এটার যে লেয়ার এর মধ্যে থিক মায়োকলিক অ্যাসিড। হ্যাঁ, মায়োকলিক অ্যাসিড লেয়ারটা অনেক থিক যার কারণে আমরা যখন প্রাইমারি স্টেনটা যখন দেই এখানকার প্রাইমারি স্টেনটা কি কার্বল ফুসিন এবং শুধু নরমাল কার্বল ফুসিন বললে কিন্তু হবে না। হ্যাঁ, এটা কিন্তু এক্সটার্নালরা জিজ্ঞাসা করবে। তোমরা তো গ্রাম স্টেন পড়ছো তাই না? গ্রাম স্টেনে কি দেওয়া হয়? কাউন্টার স্টেন দেওয়া হয় কার্বল ফুসিন দিয়ে এবং সেখানকার কার্বল ফুসিনটা কি সেটা হলো ডাইলুটেড কার্বল ফুসিন। আর এইখানে যেটা দেওয়া হয় সেটা হলো হট ফিউমিগেটেড কনসেন্ট্রেটেড। ঠিক আছে? এগুলো তোমরা লিখে রাখো, নোট করো, হট ফিউমিগেটেড এবং কনসেন্ট্রেট। এটা হলো স্পেসিফিক এটার জন্য। এই আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর জন্য জিল নেলসন স্টেন যেটা করা হয় তো এটা এখানে আমরা ইউজ করি যেটা সেটা হলো প্রাইমারি স্টেন এবং সেটা হলো কি আমরা হট ফিউমিগেটেড এবং কনসেন্ট্রেটেড কার্বল ফুসিনটা ইউজ করি। তো প্রাইমারি স্টেন যখন করি এটা হট ফিউমিগেটেড কার্বল ফুসিন দিয়ে স্মিয়ারের মধ্যে প্রথমে দেওয়া হয়। প্রথমে তো স্মিয়ারটা বানানো হয়, স্মিয়ার বানানো স্পুটাম দিয়ে, স্যাম্পল তো স্পুটাম, ওটা একটা স্মিয়ার বানায়ে এর উপরে আমরা প্রথমে কি প্রাইমারি স্টেন দিব হট ফিউমিগেটেড কার্বল ফুসিন। ঠিক আছে? এটা দেওয়ার পরে এটা প্রাইমারি স্টেন দিয়ে 3 to 4 মিনিটস রাখা হয়। রাখার পরে তারপর আমরা কি করবো এরপর ওয়াশিং, তাই না? হ্যাঁ, আচ্ছা এখানে ওয়াশিংটা দেবো কি দিয়ে? ওয়াশিংটা দিব এখানে আমরা 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে। ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এখানে আমরা 20% সালফিউরিক অ্যাসিড দিই। গ্রাম স্টেনে কি আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করি? না। ওখানে আমরা কি ইউজ করি? কি ইউজ করি বলো তো কেউ? ওখানে আমরা অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল যেটা গ্লুকোসাইডিন, হ্যাঁ ওইটা ইউজ করি। ইথাইল অ্যালকোহলটাই বেশি ইউজ করা হয়। ওটা ইউজ করা হয় না। হ্যাঁ, তোমরা কি করছো গ্রাম স্টেন? তোমরা তো আসলেই কেবল, তাই না? তোমরা নতুন ব্যাচ, প্র্যাকটিক্যাল হয়নি। যারা প্র্যাকটিক্যাল হবে আমরা মানে ওই অ্যালকোহলটা ইউজ করি। ঠিক আছে? ইথাইল অ্যালকোহল যেটা অ্যালকোহল বলে আর কি। তো তোমাদের কিন্তু আমি এটা বলে দিচ্ছি এই জন্য যে এটার কিন্তু ডিফারেন্স গ্রাম স্টেন এবং জিল নেলসন স্টেনের মধ্যে ডিফারেন্সটা কি? ঠিক আছে? ওখানকার প্রাইমারি স্টেন কি, এখানকার প্রাইমারি স্টেন কি? একই রকম কিন্তু না। ওখানে যেটা আমরা কাউন্টার স্টেন দেই, গ্রাম স্টেনে কাউন্টার স্টেন দেওয়া হয় কার্বল ফুসিন আর এটা এখানে প্রাইমারি স্টেন হিসেবে ইউজ করা হয়। গ্রাম স্টেনে প্রাইমারি স্টেন দেওয়া হয় কি দিয়ে? কেউ বলতে পারো? ক্রিস্টাল ভায়োলেট। হ্যাঁ, ওইখানে আমরা প্রাইমারি স্টেন করি কি ক্রিস্টাল ভায়োলেট দিয়ে। আর এখানে প্রাইমারি স্টেন করি আমরা কি জাস্ট উল্টা, ওটা কার্বন ফুসটিন দিয়ে কাউন্টার স্টেন করি আর এখানে আমরা কার্বন ফুসটিন দিয়ে প্রাইমারি স্টেন করি। হ্যাঁ, তো এই টেকনিক এগুলোই মনে রাখার। হ্যাঁ, যে তুমি এখানে কার্বন ফুসটিন দিয়ে কিন্তু এখানকার কার্বন ফুসটিনের কনসেন্ট্রেশন আলাদা। এটা হট মানে আমরা ফ্লেমিং করে তারপর ঢালি হট ফিউমিগেটেড কার্বন ফুসটিন কনসেন্ট্রেটেড দিয়ে প্রাইমারি স্টেন করে তারপর আমরা ওয়াশ করবো কি দিয়ে 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে। হ্যাঁ, 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে যখন ওয়াশ করা হয়, ওয়াশ করার পর এর যে থিক মায়োকলিক অ্যাসিড এই যে একবার আমরা প্রাইমারি স্টেনটা যে দিছি এটা
এই কার্বলফুস্টিন ওই স্টেনটা সে ধরে রাখে। ওই মাইকোলিক অ্যাসিড থেকে এটা মানে এটাকে সে আসতে দেয় না। এই ওয়াশ যে করলাম তারপরেও সে কালারটাকে কি করে ওই ধরে রাখে এটাকে মানে রেজিস্ট করে। হ্যাঁ? ওয়াশ করলেও সে যায় না। এইজন্যই এটাকে আমরা অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। তারপরে আমরা কি কাউন্টার স্টেনের পরে আমি তোমাদেরকে মানে জিলেন্সের স্টেনটা পড়াই দিচ্ছি। জিলেন্সের স্টেনে কাউন্টার স্টেনের পরে সরি ওয়াশিং এর পরে আমরা কি কাউন্টার স্টেন করব। কাউন্টার স্টেন করব কি দিয়ে? মিথিলিন ব্লু দিয়ে। ঠিক আছে? হ্যাঁ। তো এই মিথিলিন ব্লু যখন দিব, মিথিলিন ব্লু দিয়ে তারপরে আমরা তখন আমরা এটা আন্ডার দ্য মাইক্রোস্কোপে তোমরা দেখবো। তখন আমরা কি করব? এই ব্যাসিলাইটাকে দেখবো। এই ব্লু তখন দেখা যাবে কি আমরা যে মিথিলিন ব্লু যে কাউন্টার স্টেন দিছি এই ব্যাকগ্রাউন্ডটা তখন হয়ে যায় কি ব্লু কালার। হ্যাঁ? আর যে তোমার ব্যাকটেরিয়াটা টিউবারকুলোসিস যে মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস যেটা সেটা আমরা কি রেড ব্যাসিলাই দেখতে পাবো। তাহলে আন্ডার মাইক্রোস্কোপ আমরা কি দেখতে পাবো? তোমাদেরকে স্লাইড দেখানো হবে। এই আমরা কি পাবো? রেড ব্যাসিলাই উইদিন দ্য ব্লু ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? রেড ব্যাসিলাই পাবো উইদিন দ্য ব্লু ব্যাকগ্রাউন্ড। ব্লু ব্যাকগ্রাউন্ড কেন? ওই যে মিথিলিন ব্লু আমরা ইউজ করলাম না কাউন্টার স্টেন এটার জন্য ব্লু আর ব্যাসিলাইটা আমার রেড। কারণ আমি ওখানে কি দিছি? কার্বলফুস্টিনের কালার কি রেড কালার। ঠিক আছে? তো ওই প্রাইমারি স্টেনটা কিন্তু ধরে রাখে। তো এটাই অ্যাসিড ফাস্ট তাহলে আর কোনো মানে সন্দেহ থাকলো না কেন এটাকে অ্যাসিড ফাস্ট বলে এবং এই ঠিক মাইকোলিক অ্যাসিডের জন্য সেই স্টেনটাকে ধরে রাখে এটাকে আর বের হতে দেয় না। ঠিক আছে? বোঝা গেছে না? বোঝা গেছে না? জি ম্যাম। ওকে আচ্ছা তাহলে এটাই হলো। এখন আমরা যেটা হলো যে এই গ্রাম স্টেন এবং জিলেনসেন স্টেনের পার্থক্য যদি বলে তোমরা তাহলে পারবা। ঠিক আছে? আচ্ছা এখন স্ট্রাকচারে এখন আমি যাই। স্ট্রাকচারে যেটা এখন যে কার্বোহাইড্রেট পোর্শন আছে, প্রোটিন আছে, তারপরে লিপিডটা হলো সবচেয়ে বেশি। আর এই প্রোটিন কার্বোহাইড্রেট অ্যান্টিজেন থাকে, প্রোটিন অ্যান্টিজেন থাকে। ঠিক আছে? তো এই প্রোটিন যে অ্যান্টিজেনটা এর মধ্যে কি থাকে? পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস থাকে এবং আরো অনেক রকমের প্রোটিন থাকে। এই প্রোটিনটা যখন তোমার কম্বাইন্ড হয় উইথ ওয়াক্সের সাথে, হ্যাঁ? ওয়াক্সের সাথে যখন কম্বাইন্ড হয় তখন এটা কি করে? একটা ডিলেড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন এটা করে। টাইপ 4 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন করে। ঠিক আছে? যেটা আমরা কি ওই যে টিউবারকুলিন টেস্ট আছে না? ওইখানে দেখতে পাই। ঠিক আছে? আমরা কিন্তু পিউরিফাইড প্রোটিন যে আছে এই টিউবারকুলোসিস এইটা দিয়েই কিন্তু আমরা এটা কিন্তু অ্যান্টিজেন। ঠিক আছে? এটাই কিন্তু আমরা ওখানে ইউজ করি টিউবারকুলিন টেস্টে। ঠিক আছে? এই পিউরিফাইড প্রোটিন আমরা তো ব্যাকটেরিয়ার জিনিসে নিয়েই আমরা হলো ওই টিউবারকুলিন টেস্ট যেটা তোমরা নাম শুনছো টিউবারকুলিন টেস্টের নাম শুনছো না? মন্টেক্স টেস্ট, টিউবারকুলিন টেস্ট আমরা যে এই হাতের মধ্যে স্কিনে ম্যাম স্কিন স্ক্যানে দেওয়া হয় দিয়ে তখন ওটা আমরা ইনডিউরেশনটা মাপি। ওটা আমি পরে আবার এই ল্যাব ডায়াগনোসিসে আসবো। আচ্ছা যাই হোক এখন তো যেটা হলো আমরা এখন চলে যাব কোথায়? ট্রান্সমিশনে চলে যাব। হ্যাঁ? তো এই তাহলে তোমরা যে বুঝতেছো এই যে টিউবারকুলোসিস সবাই জানে মোটামুটি যে এটা কিভাবে যায় বাই ইনহেলেশন এর মাধ্যমে, তাই না? তো এইটাই আমরা রেসপিরেটরি রুটে এটা ট্রান্সমিশন হয় হিউম্যান টু হিউম্যান বাই রেসপিরেটরি ড্রপলেট অথবা রেসপিরেটরি তোমার হলো অ্যারোসলের মাধ্যমে। ঠিক আছে? পজিটিভ পেশেন্ট থেকে এটা কি যখন সে কাফিং করে স্পুটামটা বের হয় এই স্পুটামটা ড্রাই হয়ে গেলে দেখা যায় এটা অ্যারোসোলাইজ হয়ে যায়। এই অ্যারোসোলাইজ হয়ে এটা কিন্তু খুব রিস্ক। এখন আমরা দেখতেছি না করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছু আসতেছে না যে ট্রান্সমিশনটা কিভাবে হয় এটাও কিন্তু অ্যারোসোলাইজ হয়ে যাচ্ছে। ড্রপলেট ছিল প্রথমে বলতেছিল ড্রপলেট পরে বলতেছে অ্যারোসোলাইজ যার কারণে এটাকে আমরা কন্ট্রোলই করতে পারতেছি না। হ্যাঁ এত বেশি ইয়ে তো এরকম। আচ্ছা যাই তাহলে মোড অফ ট্রান্সমিশন তাহলে কিভাবে এটা আমরা ইনহেলেশনের মাধ্যমেই এটা যায় এবং রেসপিরেটরি ড্রপলেট এবং রেসপিরেটরি ম্যাম তাহলে অ্যারোসলটা কি মানে স্পুটামটা ড্রাই হয়ে যাওয়ার পরে মানে ওইটা অ্যারোসল হয় আর এমনিতে ম্যাম যখন এটা বাতাসে তোমার ইয়ে হয়ে যাচ্ছে ড্রাই হয়ে এটা যখন বাতাসে ভেসে বেড়াচ্ছে হ্যাঁ ড্রাই মানে বাতাসের মধ্যে যখন ওটা ছড়ায় যাচ্ছে ঠিক আছে তখন ওটাকে আমরা অ্যারোসোলাইজ বলতেছি। আর ড্রপলেট মানে তোমার মানে ম্যাম স্পুটামের সাথে অ্যারোসল বের হয়। স্পুটামের সাথে অ্যারোসল বের হবে না মানে স্পুটামটা থেকে তোমার ওইটা ও হলো ভাইরাস সরি ব্যাকটেরিয়াটা এটা এয়ারের মধ্যে ও হলো এক্সপ্লোশনের মতো যেটা আর কি ওই এয়ারের মধ্যে সেটা হলো ভেসে বেড়ায়। ঠিক আছে? অ্যারোসোলাইজ হয়ে যায় মানে তখন। আর ড্রপলেট মানে কি একটা ড্রপের মধ্যে তুমি যখন কফিং দিচ্ছ ওই ড্রপের মধ্যে দিয়ে সে হচ্ছে কফিং স্নিজিং এর মাধ্যমে বের হয়ে যাচ্ছে এটা হলো ড্রপলেট বলে। ঠিক আছে? আর ওটা হলো বাতাসে একেবারে বাতাসের সাথে যেটা মানে ছড়ায় যায় এটা হলো তোমার হলো অ্যারোসোলাইজ দেখো না আমরা যে অ্যারোসোল যে দেই এটা কি একদম বাতাসের সাথে মিশে যায় না সেরকম। আচ্ছা এখন এখানে কিছু আছে যে আমার দুইটা জিনিস জানতে হবে স্মিয়ার পজিটিভ পিপল এবং স্মিয়ার নেগেটিভ। স্মিয়ার পজিটিভ পিপল আমরা কাদেরকে বলবো যাদের স্পুটামে আমরা ডিটেক্টেবল
টিউবারকুল ব্যাসিলাই পাবো, সেগুলোকে আমরা স্মিয়ার পজিটিভ পিপল বলি। হ্যাঁ, আর স্মিয়ার নেগেটিভ পিপল কাদেরকে বলি? যাদের স্মিয়ারে কোনো আমরা স্পুটামে কোনো ডিটেক্টেবল কোনো ব্যাসিলাই পাই না আন্ডার দ্য মাইক্রোস্কোপ আর কি, জেল লেন্সিং স্টেনিং করার পর। আচ্ছা, এখন আমরা প্যাথোজেনেসিসে যাব। তো ইম্পর্টেন্ট যেটা, প্যাথোজেনেসিসটা খুব ভালো করে শুনতে হবে। প্যাথোজেনেসিস হলো, তো আমরা এটা কি রেসপিরেটরি রুট দিয়ে গেল, তাই না? ইনহেলেশন করলাম, ইনহেলেশন করার পরে এটা কোথায় চলে যায়? লাংসে। লাংসে যায়, এটা কি হলো? লাংসের যে অ্যালভিউলি, সেখানে যে সে হলো যে তারা এগুলো থাকে, এগুলো যে লাংসের অ্যালভিউলিতে যে থাকে, হ্যাঁ, অ্যালভিউলিতে যে এখানে তারা সার্ভাইভ করে এবং এখানে দে রিমেইন ইন দ্য অ্যালভিউলি। তারপরে সেখানে যে তারা যখন সাম সর্টস অফ ইনফ্লামেটরি রিয়াকশন করে এখানে লোকালাইজড, ঠিক আছে? লোকালাইজড একটা ইনফ্লামেশন যখন ওখানে করে একটা গ্রানুলোমা টাইপের, এবং সেটা হলো যে একটা সেন্ট্রাল ক্যাজিয়েশন থাকে, এটাকে আমরা তখন কি বলি? লোকালাইজড স্মল এই গোন্স ফোকাস বলি। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা গোন্স ফোকাস এটা তোমাকে মানে মেনশন করতে হবে। হ্যাঁ, এই গোন্স ফোকাস প্রথমে তৈরি হলো, তাহলে গোন্স ফোকাস, তখন এটাকে কি হয়? টেকেন আপ বাই ব্যাসিলা, এটাকে তখন টিউবারকুল ব্যাসিলা, এটাকে ম্যাক্রোফেজ এটাকে তখন নিয়ে নেয়, হ্যাঁ, ইনগালফ করে। তো এই ম্যাক্রোফেজের ভিতরে তখন এই ম্যাক্রোফেজ এটাকে ট্রান্সপোর্টেড করে ইনটু দা রিজিওনাল লিম্ফ নোড, হ্যাঁ, থ্রু লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে। তো এই লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে যখন এটা রিজিওনাল লিম্ফ নোডে চলে যায়, এখানে তারপর কি হয়? এই লিম্ফ নোড গুলো তখন ইনফেক্টেড হয়ে যায়, ইনফেক্টেড হয়ে ইনফ্লামড হয়, এনলার্জড হয়, তখন এটাকে আমরা কি বলি? বোনস কমপ্লেক্স, ঠিক আছে? তো এই যে স্টেপ গুলা কিন্তু জানতে হবে। গোনস ফোকাস হলো লোকালাইজ, তারপর গোনস কমপ্লেক্স হয়ে গেল। এখন আমরা কি করব? এই গোনস কমপ্লেক্স হওয়ার পরে within the macrophage they remains within the alveoli, সরি একটা ভ্যাকুলের মতো একটা ফর্মেশন, যেটাকে বলে ফ্যাগোজোম। হ্যাঁ, এই ফ্যাগোজোমের মধ্যে তারা থাকে এবং সার্ভাইভ করবে এবং মাল্টিপ্লাই করে। হ্যাঁ, তো এই বাই দিস টাইম তারা কি করে? এখানে যখন তারা মাল্টিপ্লাই করে, ওই ফ্যাগোজোমের ওয়ালে একটা হলো যে ওরা হলো একটা হলো তোমার প্রোটিন, যেটাকে বলে এক্সপোর্টেড রিপিটিটিভ প্রোটিন। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের খুব ধরা হবে কিন্তু পরীক্ষার মধ্যে। হ্যাঁ, প্যাথোজেনেসিস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই এক্সপোর্টেড রিপিটিটিভ প্রোটিন যেটা রিলিজ করে, এবং সেটা কি করে? এই ফ্যাগোজোম এবং লাইসোজোমের ফিউশনটাকে প্রিভেন্ট করে। দে প্রিভেন্ট দ্য ফিউশন অফ ফ্যাগোজোম এন্ড লাইসোজোম। এন্ড দে অলসো কি করে? এই ফ্যাগোজোমের ওয়ালে একটা জিন থাকে, যেটাকে বলে এন রেমপি। হ্যাঁ, তারপর হলো RAMP। এই রেম জিনটাকে সে কি করে? মিউটেশন করে দেয়। নরমালি আমাদের ফ্যাগোজোমের ওয়ালে যে রেম জিনটা থাকে, সেটা কিন্তু প্রোটেক্ট করে টিউবারকুলোসিস থেকে। কিন্তু এই টিউবারকুলোর যে মাইক্রোব্যাকটেরিয়াম যে টিউবারকুলোসিস, সে কি করে? এটাকে মিউটেশন করে দেয়। মিউটেশন মানে কি? চেঞ্জ। হ্যাঁ, মিউটেশন মানে কি? চেঞ্জ করে দেয়। ওই চেঞ্জ করে দিয়ে মানে ওর একটা ক্যাপাসিটি আছে, সে এটাকে মিউটেশন করে দিতে পারে। মিউটেশন করে দিলে তখন কি হয়ে যায়? এই ফ্যাগোজোম এবং লাইসোজোম এটার ফিউশনটা আর হয় না, এটাকে সে প্রিভেন্ট করে। হ্যাঁ, তাহলে একটা কি? যে তোমার এক্সপোর্টেড রিপিটেটিভ প্রোটিন সে একটা রিলিজ করে, এবং র্যাম যে জিনটা, এই র্যাম জিনটাকে সে মিউটেশন করে দেয়, হ্যাঁ, ওয়ালের মধ্যে। যার কারণে ফ্যাগোজোম লাইসোজোমাল ফিউশনটাকে সে প্রিভেন্ট করে দেয়। প্রিভেন্ট করে সে কি করে? এই এক্সপোর্টেড রিপিটেটিভ প্রোটিনের জন্য, এবং সে নিজে কি হয়? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে সে এসকেপ করে দেয়। হ্যাঁ, যেন সে ডিগ্রেডেশন না হতে পারে, লাইসোজোমাল এনজাইম যেন তাকে ডিগ্রেড না করতে পারে। হ্যাঁ, তাহলে তার এটা তার জন্য একটা সুযোগ আর কি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এভাবে করে এসকেপ হয়ে যায়। সে তখন মাল্টিপ্লাই করতেই থাকে এভাবে, এই করতে করতে, এবং সে তারপর কি করে? একটা গ্রানুলোমাটাস লেশন তৈরি করে, ঠিক আছে? গোনস ফোকাস যখন বললাম যে লোকালাইজড একটা লেশন হলো, সেটা কিন্তু তোমার এক্সুডেটিভ লেশন। পরে যখন সে মাল্টিপ্লাই করে এই চেঞ্জ গুলো যখন মিউটেশন করলো, এক্সপোর্টেড রিপিটেটিভ প্রোটিন রিলিজ করলো, এই করার পরে তখন তারা কি করে? গ্রানুলোমাটাস লেশন তৈরি করে। তাহলে দুই ধরনের লেশন কিন্তু এখানে পাওয়া যায়, একটা এক্সুডেটিভ লেশন আর একটা কি? গ্রানুলোমাটাস লেশন, তাই না? তো এই গ্রানুলোমাটাস লেশনটা কিরকম? এটা ক্যারেক্টারিস্টিক। এই গ্রানুলোমাটাস লেশনটা যেটা হয় যে, এটা একটা সেন্ট্রাল টিউবারকুল ব্যাসিলাই থাকে, and the giant cell which is called the Langerhans giant cell surrounded by the fibrous tissue that is called granuloma. এই গ্রানুলোমাটাস লেশনের মধ্যে এই গ্রানুলোমাটা পাবো। আর একটা আমরা কি পাবো? আরেকটা পাবো হলো টিউবারকেল। তাহলে এই দুইটা জিনিস সে ফর্ম করে, একটা গ্রানুলোমা ফর্মেশন করে, একটা হলো টিউবারকেল ফর্মেশন করে। এই টিউবারকেলটা তাহলে কি? টিউবারকেলটাও একটা জাস্ট গ্রানুলোমার মতোই, সারাউন্ডেড বাই দ্য ফাইবাস টিস্যু, ঠিক আছে? তাহলে এই প্যাথোজেনেসিস গেল আমার এইভাবে, এবং প্যাথোজেনেসিস কিন্তু তোমার ফেট পর্যন্ত বলতে হবে, ঠিক আছে? তারপরে এই টিউবারকুল যে ফর্মেশন হলো, ফেট, তারপর কি? ফেটটা কি? এই টিউবারকুল এটা কিভাবে হয়? এটা হিল হয়ে যেতে পারে বাই ক্যালসিফিকেশনের মাধ্যমে।
ইট ক্যান বি হিলড বাই ফেট বলতেছি কিন্তু আমি, হ্যাঁ, ফেটে যে কি হয়, ইট ক্যান বি হিলড বাই ফরমেশন অফ ক্যালসিফিকেশন। এন্ড এর আদার ফেটস কি হয়, ফেটস হলো যে তোমার এটা কি, এইটা কি হয়ে যেতে পারে, রাপচার, ইট মে বি রাপচার অর ইরোড ইনটু দ্য ব্রঙ্কাস, হ্যাঁ, ব্রঙ্কাসটা রাপচার ইরোড করতে পারে, কিংবা এটা রাপচার হয়ে যেতে পারে। একবার ওয়ান্স ইট রাপচার অর ইরোড দ্য ব্রঙ্কাস, দেন ইট স্প্রেড ইনটু দ্য whole lungs, whole area of the lungs, and it is disseminated হয়ে যায় through the whole lungs. And এটা যখন তারপর এটা ডিসেমিনেটেড হয়ে কি হেমাটোজেনাস রুটে এটা সে ডিসেমিনেট করে ফেলে, তখন ব্লাডে চলে যায়, সার্কুলেশনে চলে যায়, ঠিক আছে। ব্লাডে যদি একবার চলে যায়, এই সার্কুলেশনে চলে গেলে তখন সে কি হয়, এই হেমাটোজেনাস রুট দিয়ে সে চলে যায় কোথায়, আদার টিস্যু, যেগুলো অক্সিজেনেটেড টিস্যু, যেমন ব্রেইনে চলে যায়, কিডনিতে চলে যায়, বোনসে চলে যায়, ঠিক আছে। তো এই কয়টা ওর ফেট। আরো একটা ফেট কি, সে ডরমেন্ট অবস্থায় থেকে যেতে পারে, ল্যাটেন্ট অবস্থায়, ঠিক আছে। এই ডরমেন্ট এবং ল্যাটেন্ট অবস্থায় যেটা থেকে যায় সেটাকে আমরা কি বলি, ল্যাটেন্ট টিউবারকুলোসিস, তাই না। এবং সেটা পরে কি হয়ে যায়, একটা পরের স্টেজে অনেকদিন পরে গিয়ে সেটা কি রিঅ্যাক্টিভেশন হয়। রিঅ্যাক্টিভেশন হয়ে তখন উইদিন দা লিম্ফ নোডে এটা রিঅ্যাক্টিভেশন হয়, লিম্ফ নোডে রিঅ্যাক্টিভেশন হয়ে তখন এটা কি করে, যখন রিঅ্যাক্টিভেশন হয় তখন সেকেন্ডারি টিউবারকুলোসিস বলে। তার আগে পর্যন্ত কিন্তু আমাকে প্রাইমারি টিউবারকুলোসিস, ঠিক আছে। আমি যে বললাম এই ইনহেলেশনের মাধ্যমে সে গেল, যে অ্যালভিউলিতে সে থাকে, সার্ভাইভ করে, ওখানে একটা অ্যাকুট একটা ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন তৈরি করে, যেটাকে আমি লোকালাইজড একটা লিশন গ্রানুলোমা ফর্মেশন করতেছে, যেটাকে আমরা এক্সুডেটিভ লিশন বলি, গোনস ফোকাস, ঠিক আছে। গোনস ফোকাস থেকে তারপর এটা কি ম্যাক্রোফেজ এটাকে এনগালফ করে, ম্যাক্রোফেজের মাধ্যমে সে চলে যায় কি লিম্ফেটিক্স এর মাধ্যমে লিম্ফ নোডে, রিজিওনাল লিম্ফ নোডে যে সে হলো যে লিম্ফ নোড গুলোকে ইনফেক্ট করে, তখন এটাকে আমরা বলতেছি গোনস কমপ্লেক্স। স্টেপ গুলো বুঝো কিন্তু, আমি কিন্তু বারবার রিপিট করতেছি, গোনস কমপ্লেক্স। তারপরে এটা কি, ওই ম্যাক্রোফেজের ভিতরে সে কি করে, ফ্যাগোজোমের ওয়ালে সে এক্সপোর্টেড রিপিটেটিভ প্রোটিন একটা রিলিজ করে, এবং রেম জিন যে আছে ওই ওয়ালের মধ্যে এটাকে মিউটেশন করে দেয়। এই দুইটা তার জন্য একটা পজিটিভ ফ্যাক্টর, যার ফলে সে কি করে, সে মাল্টিপ্লাই করতেই থাকে, এবং সে এই ডিগ্রেডেশন প্রসেস থেকে সে নিজেকে এসকেপ করে, হ্যাঁ। এই করার পরে তারপর তারা কি করে, এখানে একটা পরে সে গ্রানুলোমেটাস একটা লেশন তৈরি করে। এই গ্রানুলোমেটাস লেশনটা কি হবে, ক্যারেক্টারাইজড বাই কি, সেন্ট্রালি একটা টিউবারকুল মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাসিলাই থাকে, জায়ান্ট সেল থাকে, এন্ড সারাউন্ডেড বাই জায়ান্ট সেল কি, ওই এপিথেলিয়েট সেল যেগুলো, এন্ড সারাউন্ডেড বাই থেকে কি ফাইবাস টিস্যু, এবং এটা টিউবারকেল ফর্মেশন করে। তখন এর ফেট কি হয়, এই ফেট যেটা এটা তোমার ক্যালসিফিকেশন হয়ে এটা তোমার হিল হয়ে যেতে পারে। আরেকটা ফেট কি, এটা তোমার রাপচার হয়ে যেতে পারে, হ্যাঁ, ব্রঙ্কাসটা ইরোডেড হয়ে যেতে পারে, হয়ে এটা কিন্তু থ্রু আউট দ্য হোল লাংসে সে ছড়ায় যায়, এবং সে ইন দিস টাইম সে সার্কুলেশনে চলে যায়। ব্লাডে একবার যদি চলে যায়, তার মানে সে ডিফারেন্ট টিস্যুতে চলে যাচ্ছে, ঠিক আছে। ডিফারেন্ট টিস্যুতে চলে গেলে তখন ওইখানে যে সে আবার পরে রিঅ্যাক্টিভেশন হয়, এবং ডরমেন্ট অবস্থায় থাকে, পরে রিঅ্যাক্টিভেশন হয়, সেকেন্ডারি টিউবারকুলোসিস সে ফর্মেশন করে। তো প্রাইমারি টিউবারকুলোসিস কিন্তু আমাকে ফেট পর্যন্ত বলতে হবে, হ্যাঁ। আর সেকেন্ডারি টিউবারকুলোসিস তারপর তোমাকে অর্গান স্পেসিফিক করে ওইভাবে ডিসেমিনেশন আফটার হেমাটোজেনাস, তাহলে ও কিন্তু স্প্রেড হচ্ছে, তোমার হলো যে এই ডিসেমিনেশন হয়ে যাচ্ছে, আবার তোর ফেট গুলো সে ক্যালসিফিকেশন হয়ে রিজলভ হয়ে যেতে পারে, ঠিক আছে। এইগুলা এখন তাহলে আমরা এই প্যাথোজেনেসিস মোটামুটি এটা, এখন যেটা প্রাইমারি টিউবারকুলোসিস যেটা, সেটা আমার কোথায় হয়, হ্যাঁ, এগুলো কিন্তু স্পেসিফিক। প্রাইমারি টিউবারকুলোসিস কিন্তু আমার লোয়ার জোনে হয়, ঠিক আছে। এবং সেকেন্ডারি টিউবারকুলোসিস যেটা, সেটা কিন্তু অ্যাপেক্সে হয়, হ্যাঁ, মানে হাইলি অক্সিজেনেটেড এরিয়া যেটা, ওই অক্সিজেনেটেড এরিয়াতে কিন্তু তোমার সেকেন্ডারি টিউবারকুলোসিস, ঠিক আছে। আর প্রাইমারি সেটা হলো লোয়ার জোনে হয়, লোয়ার জোন, হ্যাঁ। দেখি একটু ওই যে কে আমাকে একটু এই প্যাথোজেনেসিস একটু সুন্দর করে, প্রশান্ত, সরি প্রসন্ন রাজ যোশী, একটু বলো। হ্যাঁ, ট্রান্সমিশন থেকে বলতে হবে, বলো। হুম, এটা কিন্তু এক্সুডেটিভ লেশন। ঠিক আছে, বলো। ম্যাক্রোফেজ দিয়ে আগে ম্যাক্রোফেজ ওটাকে নিবে, ইনগালফ করবে। হুম হুম ফ্যাগোজোমের বলে, হ্যাঁ, একটা ভ্যাকুল ফর্মেশন করে, হ্যাঁ, এই ভ্যাকুলটাকে বলতেছে ফ্যাগোজোম। গুড।
না আগে গ্রানুলোমাটাস তুমি তো ইয়েতে চলে যাচ্ছ, ফেটে চলে যাচ্ছ, ফেট বলে ফেলতেছ। ওই যে তোমার মিউটেশন হলো তখন মাল্টিপ্লাই করতে থাকে, হ্যাঁ মিউটেশন করে মাল্টিপ্লাই করে তখন গ্রানুলোমাটাস লেশন তৈরি করবে, ঠিক আছে? হ্যাঁ লেশন, গ্রানুলোমাটাস লেশন করে তারপরে তুমি ফেট বলবা। এই গ্রানুলোমা তৈরি করলো, টিউবারকেল তৈরি করলো, ফেটটা বলো তো, জয়িতি বলো, ফেটটা বলো, ফেট। জি ম্যাম, একটা হচ্ছে ওইটা ক্যালসিফিকেশন হয়ে হিল হইতে পারে। হ্যাঁ, আর তারপরে একটা আর কি হচ্ছে হয়? হ্যাঁ রপচার হয়ে পুরা লংসতে যাবে, তারপর হচ্ছে সার্কুলেশনে গিয়ে ডিফারেন্ট টিস্যুজে যাইতে পারে। তারপর হচ্ছে একটা হচ্ছে ল্যাটেন্ট আর ডোরমেন্ট হিসাবে থাকতে পারে। ইয়েস, হ্যাঁ সুন্দর। এই তো এই কয়টাই। হ্যাঁ, ওই যখন তোমার ডিসমিনেশন হয়ে যায় তখন কিন্তু ডিফারেন্ট টিস্যুতে চলে যায়, যেমন তোমার মেনশন করে দিবা, হ্যাঁ ব্রেইনে যায়, কিডনিতে যায়, বোনসে যায়। তখন ওই যে তোমার বোন টিবি বলে, হ্যাঁ বোন টিবি হয়, কিডনিতে চলে যায়, রেনাল টিবি হয়। হ্যাঁ, তো এখানে আমি একটু ওই যে তোমার এখন যেটা বলবো যে এই রেনাল টিবিটা, হ্যাঁ এই রেনাল টিবিটা যেটা হয় সেটা কি, ওই যখন কিডনিতে চলে যায়, আমি বললাম না হেমাটোজেনাস রূপ দিয়ে তখন ডিফারেন্ট টিস্যুতে চলে গেল। তো রেনাল টিবি যখন যেখানে যে ডিপোজিট হবে, কিডনিতে যে ডিপোজিট হলো ওখানে যে সেটেল ডাউন হয়ে যায়, তখন ওটাকে রেনাল টিউবারকুলোসিস হয়ে যায়। তো রেনাল টিউবারকুলোসিস একটা ইয়ে কি, এখানে তোমার সিমটমটা কি হয়, এখানে খুব ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ এটা কি, এই তোমার হলো স্টেরাইল পায়োরিয়া। হ্যাঁ এই টার্মটা তোমরা নোট করো, স্টেরাইল পায়োরিয়া। হ্যাঁ, পায়োরিয়া মানে তো জানো না, প্রেজেন্স অফ পাসেলস ইন দা ইউরিন, তাই না? আর স্টেরাইল মানে কি, যেটা হলো স্টেরাইল, হ্যাঁ কোনো কিছু মানে গ্রোথ নাই, কোনো অর্গানিজম থাকে না, যখন গ্রোথ যখন আসে না। তো স্টেরাইল পায়োরিয়া মিনস প্রেজেন্স অফ পাসেলস উইদাউট এনি গ্রোথ ইন দা কালচার, ঠিক আছে? এটাকে আমরা বলি স্টেরাইল পায়োরিয়া। তো এই রেনাল টিউবারকুলোসিসে এই স্টেরাইল পায়োরিয়া ফর্মেশন হয়। তো দেখা যাচ্ছে কি আমরা পাসেল পাচ্ছি, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ দ্য পাসেলস ইন দ্য ইউরিন, অ্যাবাউট 20 to 30 পাসেল পাচ্ছি। তার মানে কি, সে তো মানে তার মানে আমরা একটা আমাদেরকে একটা সাইন দিচ্ছে যে এখানে অর্গানিজম আছে, কিন্তু কালচারে দেখা যায় কোনো অর্গানিজম নাই। ব্যাপারটা কি? তো এরকম হইতে পারে কোন কোন কন্ডিশনে, এটা কিন্তু একটা কোশ্চিন। হ্যাঁ, যে তোমার স্টেরাইল পায়োরিয়া কোথায় কোথায় পাবা, এই স্টেরিয়াল পায়োরিয়া কোথায় কোথায় পাওয়া যায়, একটা কজ হলো রেনাল টিউবারকুলোসিস। আর একটা কি, আরেকটা হলো তোমার যদি পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, তখন কিন্তু আমরা ওই কালচারে গ্রোথ অর্গানিজম পাবো না। হ্যাঁ, আর কি যদি রিকেটশিয়া, মাইকোপ্লাজমা এগুলো দিয়ে যদি ইনফেকশন হয়, কারণ এগুলো তো অর্ডিনারি কালচার মিডিয়াতে তো গ্রো করে না। হ্যাঁ, রিকেটশিয়া, মাইকোপ্লাজমা দিয়ে যদি ইনফেকশন হয়, তখন কিন্তু এগুলো অর্ডিনারি কালচার মিডিয়াতে এগুলো গ্রো করে না, যার কারণে আমরা এগুলোকে পাবো না। হুম, তো এগুলো গ্রো অর্গানিজম পাওয়া যায় না। তো এই কয়েকটা কন্ডিশন, তাহলে একটা কি, যদি পেশেন্ট যদি রেনাল টিউবারকুলোসিস একটা কজ, স্টেরাইল পায়োরিয়ার, একটা কি পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, তারপরে কি যদি আমার ক্লামাইডিয়া, রিকেটশিয়া এগুলো দিয়ে যদি ইনফেকশন হয়, মাইকোপ্লাজমা, ইউরিয়ালাইটিকাম দিয়ে যদি, হ্যাঁ ইউটিআই যদি হয়, তখন কিন্তু আমরা এই স্টেরাইল পায়োরিয়া পাবো, ঠিক আছে? কোনো অর্গানিজম পাওয়া যাবে না, দেখা যাচ্ছে পাসেল পাওয়া যাচ্ছে, মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস, কিন্তু কালচারে কোনো গ্রোথ পাওয়া যাচ্ছে না, তাই না? কালচারটা তো একটু স্পেসিফিক, তাই না? তো এইটাই। তো তখন এই স্টেরাইল আমার এই আমি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর আগে তোমার হলো যে রেনাল টিউবারকুলোসিস এর ডায়াগনোসিসটা বলতেছি। রেনাল টিউবারকুলোসিস এর ডায়াগনোসিসটা কি, এই ক্ষেত্রে আমরা কিভাবে তখন ডায়াগনোসিস করব যে রেনাল, হ্যাঁ ইউরিন টেস্ট কি করব, ইউরিন টেস্ট আমরা নিব। এখানেও কিন্তু এই ইউরিনের মধ্যেও কিন্তু একটা ইয়ে আছে, হ্যাঁ এখানে কিন্তু আমরা সবসময় কিন্তু পেশেন্টের ইউরিন যখন কালেকশন করি, ইউরিন সবসময় নেই কি, মিড স্ট্রিম ইউরিন নেই, তাই না? মিড স্ট্রিম ইউরিন আমরা যখন যে কোনো টেস্ট করব, কিছু কালচার করব, সবসময় মিড স্ট্রিম, আমরা যেমন ইস্টিকশা কোলায় দেখতে চাই, আমরা ইয়ে করতেছি সবসময় মিড স্ট্রিম। যখন আমরা চিন্তা করব যে পেশেন্টের রেনাল টিউবারকুলোসিস হওয়ার চান্স আছে, তখন কিন্তু আমরা মিড স্ট্রিম ইউরিন নিলে কিন্তু আমরা পাবো না, ঠিক আছে? এই পেশেন্টের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই পেশেন্টের ক্ষেত্রে আমাকে প্রথমে এটা হলো যে ওকে অ্যাডভাইসই দিয়ে দিতে হবে যে আর্লি মর্নিং, হ্যাঁ ফার্স্ট ভয়েডেড ইউরিনটা আমাকে নিতে হবে। মিড স্ট্রিম ইউরিন মানে কি, প্রথম ইউরিনটা ফেলে দিয়ে মাঝের ইউরিনটা আমাকে নিতে হয়। হ্যাঁ, তো এটা করা যাবে না, এটা আমাকে ফার্স্ট ভয়েডেড মর্নিং, হ্যাঁ ফার্স্ট ইউরিনটা আমাকে নিতে হবে, এবং ফুল ভলিউম ইউরিন। ঠিক আছে, এই ইউরিনটা নিলাম, স্যাম্পল এটা, হ্যাঁ তাহলে এখানকার স্যাম্পল তাহলে কি ইউরিন, রেনাল টিবি যাতে, তাহলে তোমাকে নিতে হবে কি ইউরিন স্যাম্পল। স্যাম্পলটা নিতে হবে কি ফার্স্ট ভয়েডেড ইউরিন স্যাম্পল, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবা, এটার জন্য ভুল না হয়। তারপরে এটাকে আমরা স্যাম্পলটাকে নিয়ে এটাকে কি করবো, আমরা স্যাম্পলটাকে প্রথমে সেন্ট্রিফিউজ করি, ইউরিনটাকে সেন্ট্রিফিউজ করে এটাকে আমরা এই সেন্ট্রিফিউজ করলে কি হবে, এটার উপরে
টেস্ট টিউবে স্যাম্পল যদি নেই তাহলে উপরের দিকে সুপার নেটেন্ট আর নিচে কিছু ডিপোজিট ফর্মেশন হয়। এই সুপার নেটেন্টটাকে আমরা কি করি, ফেলে দিই, ডিসকার্ড। এই যে ডিপোজিট থাকে, ডিপোজিট থেকে দিয়ে আমরা কি করব, স্মিয়ার প্রিপারেশন করব স্লাইডে দিয়ে, তখন আমরা জিল লেন্সেন স্টেনিং করব। সেকেন্ড স্টেপ কি, জিল লেন্সেন স্টেনিং। তুমি স্যাম্পল নিলা ইউরিন নিয়ে, তারপরে তুমি ওটাকে কি করলা, স্মিয়ার সেন্টিপিস করলা, স্মিয়ার প্রিপারেশন করে জিল লেন্সেন স্টেনিং করলা। জিল লেন্সেন স্টেনিং করার পর এটা আমরা আন্ডার দ্য মাইক্রোস্কোপ তখন আমরা দেখলাম ব্যাসিলে পাওয়া গেল। এমনকি এটা আমরা বলে ফেলবো এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হয়ে গেছে, মানে মাইক্রোব্যাকটেরিয়াম এই টিউবারকুলোসিস যে এটা রেনাল টিবি। তখনও কিন্তু আমরা কনফার্ম বলতে পারবো না। হ্যাঁ, এটা এখন কনফার্ম করতে হলে কি করতে হবে, এখন আমাকে আবার কালচার করতে হবে। কারণ কি, আমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে ইউরিনে, আমার কিন্তু নরমাল ফ্লোরা হিসেবে মাইক্রোব্যাকটেরিয়াম স্টিগমাটিস, হ্যাঁ, এটা কিন্তু কোথায়, ওই যে গ্ল্যান্স পেনিসের এইখানে থাকে। ঠিক আছে, তো যখন ওই ভয়েড করে পেশেন্ট, তখন ওই ভয়েডের সাথে নরমাল ফ্লোরা গুলো কিন্তু চলে আসে। ঠিক আছে, যার কারণে এটার সাথে তখন কিন্তু একটা কনফিউশন চলে আসে। এই জন্য আমাকে কি করতে হবে, কি, ওই কালচার করতে হবে। কালচার করবো কোথায়, আমরা মাইক্রোব্যাকটেরিয়াম আমরা কিসে কালচার করি, এর স্পেসিফিক মিডিয়া কি, লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া। হ্যাঁ, তো লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে যখন কালচার করব, আমার মাইক্রোব্যাকটেরিয়াম স্টিগমাটিস যেটা, সেটা কিন্তু র্যাপিড গ্রোয়ার। হ্যাঁ, এটা ওই তখনই আমি ডিফারেন্সিয়েট করতে পারবো যে মাইক্রোব্যাকটেরিয়াম স্টিগমাটিস যেটা, সেটা হলো কি, তোমার উইদিন 7 days এর মধ্যে সে কিন্তু গ্রো করে ফেলে। হ্যাঁ, আর মাইক্রোব্যাকটেরিয়াম যেটা কিন্তু আমরা কি বলছি, সে হলো স্লো গ্রোয়ার। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে স্লো গ্রোয়ার। এর গ্রো করতে সময় লাগে কত, 6 to 8 week। কত, ডাবলিন টাইম 18 hours, কিন্তু কালচারে গ্রো করতে কালচারে সময় লাগে 6 to 8 week। 6 to 8 weeks লাগবে সময়। হ্যাঁ, 6 to 8 weeks। তাহলে ওখান থেকে আমি যখন যদি চলে আসে যদি তোমার 7 days এর মধ্যে, তাহলে ওটা হয়ে গেল তোমার কি মাইক্রোব্যাকটেরিয়াম স্টিগমাটিস। তখন কিন্তু তাহলে তুমি বুঝলা যে এটা রেনাল টিউবারকুলোসিস না। তাহলে যদি দেখো যে ওটা উইদিন আফটার 7 days দেখা যাচ্ছে 6 to 8 weeks সময় লাগতেছে যখন গ্রোতে, তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে এটা আমার রেনাল টিবি এবং এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হয়েছে। ঠিক আছে, বুঝা গেছে না? তাহলে স্যাম্পল নিলাম কি, ইউরিন, এবং কোন স্যাম্পলটা নিলাম, এটা ফার্স্ট ভয়েডেড ইউরিন, মিড স্ট্রিম, আর্লি মর্নিং ফার্স্ট ভয়েডেড ইউরিন নিলাম, নিয়ে ফুল ভলিউম এটা নিয়ে আমরা কি করব, সেন্ট্রিফিউজ করে আমরা তারপরে কি করব, এটাকে স্মিয়ার বানাবো, জিল লেন্সেন স্টেনিং করব। হ্যাঁ, জিল লেন্সেন স্টেনিং করে তারপর এটাকে আমরা কি কালচার করব। কারণ তখন আমার কিন্তু কনফিউশন কিন্তু আছে, কারণ স্টিগমাটিস এটা হতে পারে, স্টিগমাটিস যে নরমাল ফ্লোরা চলে আসতে পারে। হ্যাঁ, তো এটার সাথে আমার ডিফারেন্সিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, কালচার করতে হবে লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে। হ্যাঁ, লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে দিলেই আমি বুঝে ফেলবো যে যদি 7 days এর মধ্যে চলে আসে তাহলে ওটা স্টিগমাটিস ছিল। হ্যাঁ, আর যদি 6 to 8 weeks লাগে তখন ওটা আমার হচ্ছে টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, রেনাল টিউবারকুলোসিস ক্লিয়ার। রেনাল টিউবারকুলোসিস এইটাই। আর স্টেরাইল পায়োরিয়ার কজ কি এটা মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি এই টিউবারকুলোসিস, আমার যে পালমোনারি টিউবারকুলোসিস বললাম, তাহলে ফেট পর্যন্ত কিন্তু। হ্যাঁ, আর সেকেন্ডারি টিউবারকুলোসিস যখন বলবো তখন কিন্তু আমাকে ডেসিমিনেশন সহ স্পেসিফিক, তোমাকে যদি এখন রেনাল টিউবারকুলোসিস এর যদি বলে, তুমি কিন্তু ওই প্রাইমারি থেকে এসে যখন তুমি ডেসিমিনেশন হেমাটোজেনাস রুট দিয়ে যখন কিডনিতে এসে সেটেল হলো, তখন আমার রেনাল টিউবারকুলোসিস হলো। সেকেন্ডারি টিউবারকুলোসিস নিয়ে আর কোনো মানে কনফিউশন তো নাই। ঠিক আছে, অর্গানে যে ডিপোজিট হবে এবং সেকেন্ডারি টিউবারকুলোসিস গুলো হবে। হ্যাঁ, ওইভাবে করে অর্গান অনুযায়ী। এবং ওই যে সেকেন্ডারি টিউবারকুলোসিস যেটা রিঅ্যাক্টিভেশন, আফটার রিঅ্যাক্টিভেশন হয়, যেমন লিম্ফ নোডে যে ওটা যেগুলো ল্যাটেন্ট থাকে, ডরমেন্ট স্টেজে থাকে, সেগুলো অনেক বছর পরে যখন ওই যে ইমিউন সাপ্রেসড হয়ে যায়, হ্যাঁ, কতগুলো কন্ডিশনে, তখন ওটা রিঅ্যাক্টিভেশন হয়। হ্যাঁ, রিঅ্যাক্টিভেশন হয় তখন আবার আমার এটা সেকেন্ডারি টিউবারকুলোসিস। আচ্ছা, এখন হলো যে আমি ল্যাব ডায়াগনোসিসে যাই, পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস আমরা স্যাম্পল কি নিব, স্পুটাম। এখানে স্যাম্পল আমার কি নিতে হবে, স্পুটাম, কিন্তু তিনবার আমরা এটাকে 3 স্যাম্পলস বলে। 3 স্যাম্পল কি হবে, একটা স্পটে নিব প্রথম, তারপর কি একটা মর্নিং স্যাম্পল নিব এবং আরেকটা স্পটের স্যাম্পল নিব, এই 3টা। ঠিক আছে, তো 3টা স্যাম্পল নিব, স্পটে একটা, তারপর আবার মর্নিং স্যাম্পল নিয়ে তারপর আবার আরেকটা এসে স্পটে এসে দিবে। ঠিক আছে, এই 3টা স্যাম্পল। তো 3টা স্যাম্পল নিলাম, নিয়ে এখন স্যাম্পল আমাকে, তাহলে প্রথমে স্পেসিমেন কি নিলাম আমরা, স্পুটাম, 3 স্পুটাম বলে দিলাম। বলে দেওয়ার পর তারপর আমরা স্পেসিমেনে মানে নেওয়ার পরে এটাকে আমার কি করতে হবে, স্মিয়ার বানাইতে হবে। হ্যাঁ, সেকেন্ড স্টেপ কি, ফার্স্ট স্টেপ স্পেসিমেন নেওয়া হয়ে গেল, সেকেন্ড স্টেপ কি, স্পেসিমেন নেওয়ার পরে এটাকে আমার কি করতে হবে, স্মিয়ার বানাইতে হবে। স্মিয়ার বানানোর জন্য এটা একটা প্রিপারেশন আছে, এটা কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এটাকে একটা ট্রিট করতে হয়। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, দিয়ে এটাকে মানে কনসেন্ট্রেটেড তৈরি মানে করা হয়।
পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দিয়ে দিলে এটা কি করে যে তোমার আনওয়ান্টেড যেগুলো আদার ব্যাকটেরিয়া আছে সেগুলোর গ্রোথটাকে সে ইনহিবিট করে দেয়, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে কোনো সমস্যা সে করে না, হ্যাঁ, কোনো প্রবলেম করে না। তো এটা দিয়ে আমরা কনসেন্ট্রেশন করে এটাকে আমরা তারপরে কি করি, ওই জিল নেলসন স্টেনিং দেবো। জিল নেলসন স্টেনিং দিয়ে আন্ডার মাইক্রোস্কোপে দেখলাম অ্যাসিড ফাস ব্যাসিলাই, ঠিক আছে। জিল নেলসন স্টেনের তোমাদের তো প্রসিডিউর আমি বলেই দিলাম প্রথমেই। তো জিল নেলসন স্টেনিং করে তারপরে এটাকে আমরা কি করব, এখন আমরা আন্ডার দ্য মাইক্রোস্কোপ আমরা অ্যাসিড ফাস ব্যাসিলাই পেলাম। এরপরে কি 3 নাম্বার প্রসিডিউর কি? 3 নাম্বার প্রসিডিউর হলো আমরা কি যাব কালচার, ঠিক আছে। কালচারে আমরা কি করব, লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া। কালচারে কিন্তু বেশ কয়েকটা আছে মেথড। কালচারের মধ্যে এটা হলো একটা লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া। তো লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াটার সমস্যা কি, এটা অনেক সময় লাগে, লেন্দি, তাই না? 6 to 8 উইকস, যেহেতু এটা স্লো গ্রোয়ার এবং এটা একটা সলিড মিডিয়া। তা আমার আরো কি কি তাহলে 6 থেকে 8 সপ্তাহ পর আমি এটার কলোনিটা পাই, হ্যাঁ। আর আরেকটা কি আছে, লিকুইড মিডিয়া। লিকুইড মিডিয়ার মধ্যে কি কি আছে, ব্যাকটেক মিডিয়া আছে, তারপরে তোমার সুলা মিডিয়া বলে, ডুবোস মিডিয়া, তাহলে আরো 3টা, ব্যাকটেক, তারপরে সুলা, SULA সুলা, হ্যাঁ। আর একটা কি আছে, ডুবোস মিডিয়া। তো ওই ব্যাকটেকটা কি, এই ব্যাকটেক যেটা সেটাতে তোমার হলো কি এখানে কিছু রেডিও অ্যাক্টিভ মেটাবোলাইটস এই তোমার দেওয়া হয়। তারপরে আমরা কি এখানে গ্রোথটাকে কিভাবে ডিটেক্ট করি, বাই দা প্রোডাকশন অফ দা রেডিও অ্যাক্টিভ কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। ব্যাকটেক মিডিয়াটাতে কি কিছু রেডিও অ্যাক্টিভ মেটাবোলাইট দিয়ে দেওয়া হয়, এবং এখানে আমরা গ্রোথটাকে কিভাবে ডিটারমিনেশন করি সেটা হলো কি বাই দ্য প্রেজেন্স অফ প্রোডাকশন অফ রেডিও অ্যাক্টিভ কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা এটাকে বুঝতে পারি যে এটা গ্রোথ হয়েছে, ব্যাকটেক মিডিয়া। তো এটা তো কিন্তু সময় লেগে যায় অ্যাবাউট 2 উইকস। তো এটা হলো যে লোয়েনস্টেইন জেনসেন মিডিয়ার থেকেও তোমার হলো যে একটু কম সময় লাগে। তো আরেকটা আছে যেটা যে সুলা মিডিয়া, যেটাকে বলতেছি SULA, হ্যাঁ, SULA সুলা মিডিয়া। এই সুলা মিডিয়া লিকুইড মিডিয়া যেটা, এটার স্পেসিফিসিটি খুব ভালো, অ্যাবাউট 80% স্পেসিফিক। এবং এখানে যেটা করা হয়, এখানে এই মিডিয়ার মধ্যে স্পেসিফিক এখানে আমরা দিয়ে দিই হলো যে ফার্স্ট লাইন কিছু ড্রাগ দিয়ে দেওয়া হয় এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এগেইনস্টে এখানে অ্যান্টিবডি থাকে। তো এটার সুবিধা যেটা কি, এট দ্য সেম টাইম আমরা কি করি যে এটা কি অল্প সময় লাগে, উইদিন 12 ডেজ এর মধ্যে এটা গ্রোথটা কলোনিগুলো চলে আসে, হ্যাঁ। তাহলে আমরা কি এটা সময় কম লাগে, এটা অ্যাডভান্টেজ কি, এটা সময় কম লাগে এবং এইখানে আমরা বাই দিস টাইম একসাথে আমরা কি তোমার গ্রোয়িং অফ দ্য অর্গানিজমের গ্রোথ দেখতে পারি এবং এট দ্য সেম টাইম আমরা অবজার্ভ করতে পারি কি এই যে এটার হলো ওই এই তোমার সেন্সিটিভিটি। আমরা যেহেতু এখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, তো সেন্সিটিভিটি অফ দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস এর আমরা সেন্সিটিভিটিটা একসাথে দেখে ফেলতে পারি, ঠিক আছে। তো এই হলো সুলা মিডিয়া। আর আমরা কি করতে পারি, আর যেটা আমাদের মোস্ট স্পেসিফিক যেটা হলো কি এরপরে 4 নাম্বার যেটা, সেটা হলো যে তোমার হলো কি PCR, ঠিক আছে। PCR হলো মোস্ট স্পেসিফিক, এটা হলো 100% সেন্সিটিভ এবং স্পেসিফিক। এখানে আমরা কি ওর ডিএনএটা দেখে ফেলি, ঠিক আছে। হ্যাঁ, এটা তোমার হলো যে টেস্টের মধ্যে এটা হলো সবচেয়ে বেশি স্পেসিফিক এবং সেন্সিটিভ। এবং আরো এখন আমাদের কি চলে আসছে, এখন জিন এক্সপার্ট মেশিন। আমাদের এখানে কিন্তু জিন এক্সপার্ট মেশিন আছে, হ্যাঁ, এবং এটাও খুবই স্পেসিফিক এবং এটাই এখন বেশি করা হয়। জিন এক্সপার্ট দিয়ে আমরা একবারে জিনগুলো দেখে ফেলি, ঠিক আছে, একবারে রেজিস্ট্যান্ট জিন পর্যন্ত আমরা সবগুলো দেখে ফেলি। তো এটা হলো মোর স্পেসিফিক। তোমাদেরকে এই কয়েকটা জিনিস কিন্তু বলাই লাগবে, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত এক্সামিনাররা জিজ্ঞাসা করতেই থাকবে যে এরপরে আর কি আছে মোর স্পেসিফিক, এবং এখন তো কোনটা করা হয় বেশি, হ্যাঁ। তাহলে জিন এক্সপার্ট, PCR, এই দুইটা হলো মোস্ট স্পেসিফিক, ঠিক আছে। এবং আমরা জিন এক্সপার্টটা এখন বেশি করি এবং আমাদের এখানেও জিন এক্সপার্ট মেশিন আছে। তোমরা ওই যখন করোনা চলে যাবে তখন এসে দেখবা। তারপরে আর কি আছে, এখানে কিছু আমরা একটা বাদ দিলাম যেটা বায়োকেমিক্যাল টেস্ট। তাহলে আমরা বায়োকেমিক্যাল টেস্ট কিছু করি, সেটা হলো কি নিয়াসিন টেস্ট এটার ক্ষেত্রে পজিটিভ আসে এবং ক্যাটালিস্ট টেস্ট, হ্যাঁ, নিয়াসিন এবং ক্যাটালিস্ট টেস্ট এটা পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে আমরা কি কি টেস্ট করলাম, একটা করলাম আমরা প্রথমে স্পেসিমেন নিলাম, স্পুটাম নিয়ে এটার আমরা কি করলাম, 2 নাম্বার আমরা কি করলাম, এটার আমরা স্মিয়ার তৈরি করে জিল নেলসন স্টেনিং করলাম। 2 নাম্বার হলো জিল নেলসন স্টেনিং। 3 নাম্বারে তারপর এটা আমরা কি করলাম, কালচার করলাম। কালচার আমরা বেশ কয়েকটা কালচার, একটা সলিড মিডিয়া যেমন লোয়েনস্টেইন জেনসেনে করলাম, এটাতে আমার সময় লাগলো 6 to 8 উইকস, তাই না, গ্রোথ চলে আসলো।
তারপরে আমরা আর কি করতে পারি? লিকুইড মিডিয়া আছে। লিকুইড মিডিয়া গুলো বেশি ভালো কারণ এখানে আমরা সময়টা একটু কম লাগে। এই স্থূলা মিডিয়া আছে, ব্যাকটেক মিডিয়া আছে, হ্যাঁ? তারপরে আমাদের আরো আছে ডুবোস মিডিয়া, তারপরে H9, H10 এরকম আরো অনেকগুলো মিডিয়া, হ্যাঁ? এগুলো আছে। তো এখানে আমরা করতে পারি। তো আর কি করতে পারি? তারপরে আমরা মোস্ট সেনসিটিভ যেগুলো কি এটা হলো তোমার পিসিআর এবং জিন এক্সপার্ট, ঠিক আছে? আর আরেকটা এখন করা হয় ওই যে ক্রিপ্টিক টিউবারকুলোসিস নামে, আচ্ছা এটা আমি পরেই বলি। ওটার জন্য আমরা করি কি কোয়ান্টিফায়াবল গামা ইন্টারফেরন এসে, কোয়ান্টিফায়াবল গামা ইন্টারফেরন এসে, এখানে আমরা গামা ইন্টারফেরনটা মেজার করি। এখানে কি হয়, পেশেন্টের আমরা কি ব্লাড সেল নেই, ব্লাড সেলের মধ্যে কোনটা কি এই যে ডাব্লিউবিসির সাথে তখন কি করে এই আমরা ব্লাড সেল নিয়ে এটাকে আমরা ইনকর্পোরেট করি কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যান্টিজেনের সাথে, মানে ওই বিসিজির মধ্যে আমরা কি অ্যান্টিজেনটাই তো দিই তাই না, ভ্যাকসিন, এই বিসিজির সাথে ট্যাগ করে দেওয়া হয়। ট্যাগ করে দিয়ে এটা পরে তখন কি হয়, ওই যদি সেন্সিটাইজ যদি থাকে পেশেন্ট যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে, তাহলে দেখা যায় কি যে ওই গামা ইন্টারফেরন গুলো সে রিলিজ করতে থাকে, হ্যাঁ? এবং এটা পরে আমরা কি এলাইজার মাধ্যমে এটা কি মেজার করি। এটাকেই বলে কোয়ান্টিফায়াবল গামা ইন্টারফেরন এসে। পেশেন্টের ব্লাড সেল নিয়ে এটার সাথে আমরা কি অ্যান্টিজেন গুলো দিয়ে দিই, বিসিজি অ্যান্টিজেন দিয়ে আমরা এটাকে পরে কি করি, ওই যদি সেন্সিটাইজ থাকে তাহলে এটাকে গামা ইন্টারফেরন গুলো রিলিজ করে এবং এই গামা ইন্টারফেরনটাকে তখন আমরা মেজার করি বাই এলাইজার মাধ্যমে, ঠিক আছে? এবং এই মেথডটা কিসের জন্য ডায়াগনোসিস করার জন্য? এটা হলো ক্রিপ্টিক টিউবারকুলোসিস। ক্রিপ্টিক মানে কি ক্রিপ্টিক অথবা হিডেন টিউবারকুলোসিস, মানে যেটা ওই যে ডরমেন্ট থাকে না, লুকাই থাকে যেটা আর কি, ওই বোঝা যায় না। মানে দেখা যাচ্ছে পেশেন্টের আমার ফিভার হচ্ছে, নাইট সোয়েট হচ্ছে, তারপরে আর তোমার কি এই পেশেন্টের তোমার কিন্তু কোনো এক্সাক্ট লোকেশন পাওয়া যাচ্ছে না, ডিটারমিনেশন করা যাচ্ছে না, তখন আমরা এই গামা কোয়ান্টিফেরন এসে এটা দিয়ে আমরা কিন্তু এই ডায়াগনোসিসটা তখন আমরা করতে পারি, ঠিক আছে? তো ওই লোকেশনটা যখন ডিটেকশন করা যায় না, কিন্তু দেখতেছি পেশেন্টের সিমটম আছে, হাই এসআর, তার নাইট সোয়েট হচ্ছে, তার ফিভার হচ্ছে, হ্যাঁ? তখন এটা আমরা এই গামা কোয়ান্টিফায়ার এসে দিয়ে বোঝা যায় যে এই ক্রিপ্টিক টিউবারকুলোসিসটা আমরা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা গেল আমাদের এই ল্যাব ডায়াগনোসিস এর মধ্যে। আর আমরা কি টেস্ট করতে পারি? এখন আমরা আসি কি টিউবারকুলিন টেস্ট, হ্যাঁ? তো টিউবারকুলিন টেস্ট যেটা, সেটা হলো যে তোমার ইম্পর্টেন্ট। টিউবারকুলিন টেস্টটা আমরা কিভাবে করি? টিউবারকুলিন টেস্টে আমরা কি দিই? একটা অ্যান্টিজেন দিই, তাই না? পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস যেটা, হ্যাঁ, এই প্রোটিনটা আমরা অ্যান্টিজেন যেটা হিসেবে এটা ইউজ করি। এইটা আমরা কি অ্যাবাউট 5 to 10 টিউবারকুলার ইউনিট বলে, যেটা আমরা কি করি ইন্টারডার্মালি পেশেন্টের ফোরআর্মে দিয়ে দেওয়া হয়। দিয়ে এটা আমরা কি আফটার 48 to 72 আওয়ার্স অবজার্ভ করি দ্য ইন্ডিউরেশন ইন দ্য ফোরআর্ম আফটার 48 to 72 আওয়ার্স। এই ইন্ডিউরেশনটা ধরুন which is expressed in millimeter, হ্যাঁ? এটা আমরা তখন এক্সপ্রেস করবো কি মিলিমিটারে। তাহলে এটা কিন্তু শর্ট নোট আসে, হ্যাঁ? পিউরিফাইড প্রোটিন এই টিউবারকুলিন টেস্ট, এটার আরেকটা নাম কি মন্টেক্স টেস্ট। তাহলে আমরা এখানে কি ইউজ করি? পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস, এটা হলো অ্যান্টিজেন, এবং এটা একটা কি ওয়ান টাইপ অফ ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, ঠিক আছে? তো এখানে আমরা কি 5 to 10 টিউবারকুলার ইউনিট আমরা পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কি করি? ফোরআর্মে, পেশেন্টের ফোরআর্মে এটাকে আমরা ইন্টারডার্মালি ইনজেক্ট করি। তারপরে we observe after 48 to 72 hours in the forearm either any induration or not. If any induration, then it is expressed in millimeter, ঠিক আছে? তো এই মিলিমিটার, এটা এখন আমার ইন্টারপ্রিটেশন কি পজিটিভ হয় টিউবারকুলিন টেস্টে, কি পজিটিভ অথবা নেগেটিভ। আর পজিটিভ কি মিন করে, ইন্ডিকেট করে কি? পজিটিভ টিউবারকুলিন টেস্ট ইন্ডিকেট it does not indicate যে the patient has active tuberculosis, ঠিক আছে? তো এটা কিন্তু ইন্ডিকেট করে না যে পেশেন্টের অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে। এটা ইন্ডিকেট যেটা করে, ইট ইন্ডিকেটস দ্যাট পেশেন্ট হ্যাজ এক্সপোজড টু বিসিজি ভ্যাকসিন অ্যাক্টিভ, দ্যাট মিনস টিউবারকুল ব্যাসিলাই। এটা ইন্ডিকেট করে যে পেশেন্টে এক্সপোজ হয়েছে টিউবারকুল ব্যাসিলাই, দ্যাট ইজ হুইচ অকার্স ইন দ্য বিসিজি ভ্যাকসিন। এটা আমরা বিসিজি ভ্যাকসিন দিলে যেটা হয়, হ্যাঁ? তো এটা মিন করে না পজিটিভ মানে যে এটা পেশেন্টের টিউবারকুলোসিস আছে, অ্যাক্টিভ টিউবারকুলোসিস, ঠিক আছে? কিন্তু নেগেটিভ যেটা, and negative means কি নেগেটিভ, ইট এক্সক্লুডস টিউবারকুলোসিস, মানে আমার টিউবারকুলোসিস নাই, কিন্তু মাঝে মাঝে ফলস নেগেটিভ টেস্ট আসে, হ্যাঁ? এই ফলস নেগেটিভ টিউবারকুলিন টেস্ট কখন হয়? কিছু কিছু কন্ডিশনে হয়, যখন সেল মিডিয়েটেড ইমিউনিটি আমার সাপ্রেসড হয়। কোন কোন কন্ডিশনে? যখন পেশেন্ট হলে ইমিউনো কম্প্রেসড, যেমন হলো তোমার এইডস পেশেন্টের,
তারপরে মিজেলস, তারপরে হলো মামস, তারপরে হলো এই তোমার হলো অর্গান ট্রান্সপ্লান্টেড পেশেন্ট থাকে যদি, সার্কোইডোসিস, প্লুরাল ডিফিউশন, এই কয়েকটা কন্ডিশনে ফলস নেগেটিভ ইন্টারপ্রিটেশন আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। এখন যেটা ওই আমরা তাহলে একটা কি ফলস নেগেটিভ যেটা, তাহলে টিউবাকুলিন টেস্ট কখন কখন আসে বলে ফেললাম। হ্যাঁ, এখন আমার এই যে ইন্টারপ্রিটেশন, আমি টিউবাকুলিন টেস্টটা কখন পজিটিভ বলবো, আমার ওই ডায়ামিটারটা কত আসলে কখন আমরা এটা পজিটিভ বলবো। যে ডায়ামিটার যখন আমি দেখবো যে মোর দেন ইকুয়াল 15 মিলিমিটার, হ্যাঁ আমরা এটাকে কনসিডার করি পজিটিভ। মোর দেন ইকুয়াল 15 মিলিমিটার কনসিডার টু পজিটিভ, হুইচ হ্যাজ নো রিস্ক ফ্যাক্টর, who have no risk condition, ঠিক আছে। এখন who are not risk and more than, এটা 1 নাম্বার। হ্যাঁ, আর 2 নাম্বার কি, 2 নাম্বার হলো more than equal 10 মিলিমিটার ইন্ডিকেট করে কনসিডার টু পজিটিভ when risk factor present, who are risk person, who are risk person, who are যারা যারা risk person, তখন আমরা more than equal 10 মিলিমিটার আমরাকে পজিটিভ বলবো। তো রিস্ক পার্সন কারা কারা, যেমন হলো এখানে ডক্টরস, নার্সেস, হেলথ কেয়ার পার্সোনাল যারা, হ্যাঁ ডক্টরস, তারপর নার্সেস, তারপর তোমার আইভি ড্রাগ ইউজার যারা, তারপর যারা এই তোমার হোমলেস পিপল, তারপর তোমার যারা ওল্ড হোমে যারা থাকে, তো এগুলাকে আমরা বলি রিস্ক পার্সন। যারা টিবি পেশেন্ট, টিবি হাসপাতালে যারা কাজ করে ডক্টর, নার্স, তো এদেরকে আমরা বলি রিস্ক পার্সন। তো এই সেই ক্ষেত্রে আমরা মোর দেন ইকুয়াল 10 মিলিমিটার ইনডিউরেশন আসলে আমরা এটাকে পজিটিভ বলে ফেলি, ঠিক আছে। এখন আর কি যখন কখন আমরা আরেকটা কি থার্ড নাম্বার ইন্টারপ্রিটেশনে, যেটা কি মোর দেন ইকুয়াল 5 মিলিমিটার, এটাও তো আমরা কনসিডার করব পজিটিভ কোন কন্ডিশনে, যখন তোমার পেশেন্ট হলো যে ইমিউনো সাপ্রেস থাকে, যেমন হলো এইডস পেশেন্টের ক্ষেত্রে, অর্গান ট্রান্সপ্লান্টেড পেশেন্ট, যেসব পেশেন্ট তোমার হলো যে ক্যান্সার কেমোথেরাপির পেশেন্ট, যারা মাল্টিপল মাইলোমার কি বলে লিম্ফোমার পেশেন্ট, হ্যাঁ এইসব ক্ষেত্রে। এবং এবং আমরা দেখতেছি চেস্ট এক্সরেতে পজিটিভ ফাইন্ডিংস, এবং যাদের চেস্ট এক্সরেতে মনে হচ্ছে পজিটিভ ফাইন্ডিংস সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস, এবং মোর দেন ইকুয়াল 5 মিলিমিটার টিউবাকুলিন টেস্টে ডায়ামিটার আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পজিটিভ বলবো। হ্যাঁ, এবং আরেকটা কন্ডিশন, যারা হলো ওপেন কেস, ওপেন মানে টিউবারকুলার পেশেন্ট, ওপেন কেস যেটাকে আমরা বলি, তাদের কন্ট্যাক্টে যারা থাকে, ক্লোজ কন্ট্যাক্টে, সেই ক্ষেত্রেও আমরা তখন কনসিডার করবো মোর দেন ইকুয়াল 5 মিলিমিটার হলেই কনসিডার করবো যে পজিটিভ। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা তিনটা ইন্টারপ্রিটেশনের হলো তিনটা ডায়ামিটার আমরা কনসিডার করি, মোর দেন ইকুয়াল 15, মোর দেন ইকুয়াল 10 কখন, মোর দেন ইকুয়াল 5 মিলিমিটার কখন। বোঝা গেছে তাই না? এই হলো আমার যে টিউবাকুলিন টেস্ট। তাহলে টিউবাকুলিন টেস্টের শর্ট নোট আসলে টিউবাকুলিন টেস্টে কি ইন্টারপ্রিটেশন, কখন পজিটিভ কখন নেগেটিভ, এগুলা সুন্দর করে বলে দিতে হবে। হ্যাঁ, এগুলা আমাদের এই ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়, এগুলা রিটেনেও আসে, ঠিক আছে। তো এইটা গেল আমার এই ডায়াগনোসিস, তাহলে মোটামুটি শেষ, ঠিক আছে। এখন আমি আসি ওই তোমাদের হলো যে একটু এই যে ইমিউনিটি যেটা আমাদের এখানে যে পেশেন্ট মনে করো যে প্রাইমারি টিউবারকুলোসিস হলো, সে এটা থেকে রিকভারি হয়ে গেল, রিকভারি হয়ে যাবে, তাহলে তার কি সেল মিডিয়েটেড ইমিউনিটিটা চলে আসে, এবং কিছু আমাদের এই অ্যান্টিবডি ফর্মেশন হয়। বাট এখানে কিন্তু সেল মিডিয়েটেড ইমিউনিটাই হলো আসল। হ্যাঁ, এখানকার ইমিউনিটি মানে আমার সেল মিডিয়েটেড ইমিউনিটিটা হলো ইম্পর্টেন্ট। এখানে যেটা তোমার অ্যান্টিবডি লো অ্যামাউন্টে ফর্মেশন হয়, কিন্তু দিস ইজ নট ইম্পর্টেন্ট, এবং এগুলো বেশি মানে রোল প্লে করে না। হ্যাঁ, এখানে সেল মিডিয়েটেড ইমিউনিটিটাই হলো আসল ইয়ে। যখন একবার সে মনে করো রিকভারি হয়ে গেলে, সেল মিডিয়েটেড ইমিউনিটিটাই তাকে প্রোটেকশন দেয়, আবার এই তোমার টিউবারকুলোসিস থেকে রেজিস্ট্যান্ট মানে প্রিভেন্ট করে আর কি। তো আর যেটা আমাদের এই জন্যই দেখা যায় যে যাদের ইমিউনিটি, যারা ইমিউনো ডেফিসিয়েন্ট পেশেন্ট, তাদের ক্ষেত্রে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা থাকে না, যার কারণে টিউবারকুলোসিস হওয়ার চান্সটা তাদেরই বেশি। বোঝা গেছে? তাহলে এখানে সেল মিডিয়েটেড ইমিউনিটিটাই হলো ইম্পর্টেন্ট দেন হিউমারাল ইমিউনিটি। আচ্ছা, এখন যেটা যে তোমরা আমরা এখন কিছু চলে যাই, এখন হলো যে এই ড্রাগ রেজিস্ট্যান্ট, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস একটা আছে, আর একটা হলো কি এক্সডিআর টিবি।
মানে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট। মাল্টি মানে হচ্ছে MDR মানে হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। সরি, এটা মিন্স হচ্ছে তোমার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। তো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যখন আমরা কি রিফাম্পিসিন এবং আইসোনিয়াজেটের যখন রেজিস্ট্যান্স থাকবে তখন এটাকে আমরা বলবো কি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। তো এটার কজটা কি? এটা তোমার কজ হলো যে মিউটেশন হয় এই যে জিন অফ দা তোমার ক্যাটালেস পারঅক্সিডেজ একটা এনজাইম আছে সেটাতে যখন এই মিউটেশন হয় এবং এই জিন ফর মাইকোলিক অ্যাসিড সিনথেসিস এই দুইটা জিনে যখন মিউটেশন হয়ে যাবে তখন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে। এবং কোন দুইটা ড্রাগে? আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন। ঠিক আছে, তোমাদের ড্রাগ রেজিস্ট্যান্স খুব বেশি জানার দরকার নাই, এই অল্প কথা দুই চারটা কথা জানলেই হবে। এখন যেটা XDR-TB সেটাকে কি বলে? রেজিস্ট্যান্স টু মানে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স। এটা কি দেখা যায় যে ওই রিফাম্পিসিন আইসোনিয়াজাইডে তো সে রেজিস্ট্যান্স আছেই, উপরন্তু সে কি রেজিস্ট্যান্স টু ফ্লুরোকুইনোলোন যে ড্রাগস সেগুলো এবং ওয়ান অফ দা ইনজেক্টেবল ড্রাগস। হ্যাঁ, যখন এগুলোতে রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন আমরা ওটাকে কি বলি? XDR-TB। ঠিক আছে, তো এই গেল বুঝা গেল XDR-TB আর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস। তো আমরা এই টিউবারকুলোসিসে যেগুলো মিউটেশন যে মানে পাওয়া গেছে রেজিস্ট্যান্স সেগুলো ক্রোমোজোমাল মিউটেশনই সাধারণত পাওয়া গেছে, কোনো প্লাজমিডের এখন পর্যন্ত মানে পাওয়া যায়নি, ডিটেকশন করা যায়নি। হ্যাঁ, প্লাজমিড রেজিস্ট্যান্স কোনো ডিটেকশন করা যায়নি, যেগুলো পাওয়া গেছে সেগুলো কি ক্রোমোজোমাল মিউটেশন। ঠিক আছে, যার কারণে এই আমাদের ড্রাগ রেজিস্ট্যান্স গুলো ডেভেলপ করতেছে। এবং আমাদের দেশে এখন কিন্তু এত ড্রাগ রেজিস্ট্যান্স, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্সের রোগী অনেক বেশি। আমরা ট্রিটমেন্ট করে দেখা যাচ্ছে যে পারা যাচ্ছে না। তো এখন যেটা আমি এখন ওই যে কিছু ওই যে তোমার ওপেন কেস আছে, তো ওপেন কেস যেটা যে তোমাদেরকে তো বললামই, ওপেন কেস এটা এদিকে যখন আমরা ট্রিটমেন্ট করি এগুলো দেখা যায় যে 2 to 3 উইকস এর ট্রিটমেন্টে দেখা যায় যেগুলো আর এদের স্পুটমে আর ব্যাসিলা এগুলো পাওয়া যায় না, তখন এটা কিন্তু ওপেন কেস আর থাকে না। বুঝা গেছে? এখন আমি এই যে তোমাদের তাহলে এখন একটু অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, তাহলে এই টিউবারকুলোসিস আমি মোটামুটি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়াই ফেললাম, এখন আমরা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া নিয়ে একটু বলবো। আর তোমরা একটু ওই যে ডট সম্পর্কে কিন্তু জানবা। ডটটা কি? ওই যে ডিরেক্টলি অবজার্ভ থেরাপি। হ্যাঁ, মানে ট্রিটমেন্টের মধ্যে আমরা কি ওই যে এখন যেটা আমাদের এগুলো কিন্তু কমিউনিটি, তোমরা কি কমিউনিটি মেডিসিন পাস করে আসছো না? আমাদের পড়াইছে কমিউনিটি মেডিসিনে। হ্যাঁ, কমিউনিটি মেডিসিনে এগুলো পড়ানো হয়। তোমার ওই ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট কোর্স বলে আর কি, মানে এটা শর্ট কোর্স পেশেন্টদেরকে তোমার হলো যে হেলথ কেয়ার পার্সোনাল সাথে সাথে দিয়ে দেয়, ওখানে বুঝাই দেয়, মানে দেখাই দেয়, ওইখানেই ওইটা মানে খাবে এরকম। ঠিক আছে, তো তোমরা এটা একটু আবার একটু তোমাদের যেহেতু পড়ায় আছে এটা একটু দেখে নিবে জাস্ট, মানে এগুলা ওই যে ধরা হয় আর কি, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, শর্ট কোর্স, লং কোর্স। হ্যাঁ, এটা আর কি আমাদের এখানে প্যাথোজেনেসিস, তারপরে তোমার ভ্যাকসিন, টিউবারকুলোসিস, ল্যাব ডায়াগনোসিস এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখন যেটা আমি ওই যে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া যেগুলো আছে, তো অ্যাটিপিক্যাল যেগুলো প্রথমেই তো ওই যে টিপিক্যাল অ্যাটিপিক্যাল ডিফারেন্সের মধ্যে বলে দিছি যে এটা কি, অ্যাটিপিক্যাল গুলো আমাদের এনভায়রনমেন্টের মধ্যে থাকে। হ্যাঁ, তো এই এনভায়রনমেন্টের মধ্যে মনে কি সয়েলে থাকে, ওয়াটারে থাকে, এগুলোকে আমরা কি নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া বলি এগুলোকে। ঠিক আছে, তো এগুলোর মধ্যে কি কি আছে? এগুলোর মধ্যে আছে তোমার হলো যে এটা আবার 4টা গ্রুপ করা হয়েছে, 1, 2, 3 এবং 4। তো এই 1, 2 এবং 3 এই 3টা হলো তোমার স্লো গ্রোয়ার, কিন্তু 4 নাম্বার গ্রুপ যেটা সেটা আবার হচ্ছে কি র্যাপিড গ্রোয়ার। তো এই নাম্বার 1 যেটা এটাকে আমরা কি বলি, 1 নাম্বার গ্রুপটাকে ফটোক্রোমোজেন, এটাকে ওই পিগমেন্ট প্রডিউস করে, তো আর এই পিগমেন্ট প্রোডাকশনের উপরে ভিত্তি করে এদের নামগুলো করা হয়েছে। ফটোক্রোমোজেন, ক্রোমোজেন মানেই তো বোঝা যাচ্ছে যে রঙের খেলা। হ্যাঁ, ক্রোমোজেন মানে কালার প্রডিউস করে, পিগমেন্ট প্রডিউস করে। তো ফটোক্রোমোজেন কি? এটা হলো তোমার ওরা হলো যে তোমার এই পিগমেন্ট প্রডিউস করে ইন দ্য প্রেজেন্স অফ লাইট। ফটো মিন্স কি লাইট, তো ইন দ্য প্রেজেন্স অফ লাইট তারা কি তোমার এই পিগমেন্ট প্রডিউস করে। এগুলো কি একটা ইয়েলো কালারের একটা পিগমেন্ট প্রডিউস করে। এদের এইগুলো কোন কোন ইয়েগুলো স্পেসিস, এদের মধ্যে আছে মাইক্রোব্যাকটেরিয়াম ক্যানসাসি, তারপর মাইক্রোব্যাকটেরিয়াম ম্যারিনাম। তো এই মাইক্রোব্যাকটেরিয়াম ক্যানসাসি যেটা সেটা কি করে, লাং ডিজিজ করে, যেগুলো তোমার ক্লিনিক্যালি মনে হয় যে টিউবারকুলোসিসের মতো। হ্যাঁ, আর মাইক্রোব্যাকটেরিয়াম ম্যারিনাম মানে কি, ম্যারিনাম মিন্স মেরিন মানে কি ওয়াটার। এটা হলো ওই ওয়াটারে যারা, যেমন সুইমিং পুল, তারপর অ্যাকোয়ারিয়াম যারা নামে, ওই তাদের সুইমার যারা, তাদের এগুলো বেশি হয়। এটাকে বলে কি একটা সুইমিং পুল গ্রানুলোমা, একটা গ্রানুলোমাটাস একটা লেশন হয়, ফিশ ট্যাঙ্ক গ্রানুলোমা আর সুইমিং পুল গ্রানুলোমা বলে। হ্যাঁ,
এই যে লিশনটা যে তৈরি করে। তো এই সুইমিং পুল গ্রানুলোমা এটাকে আমরা কি ফিশ ট্যাঙ্ক গ্রানুলোমা বলি। যেটা গ্রানুলোমাটাস একটা আলসারেটিভ লিশন হয়। যখন ওই সুইমিং পুলের নামে কোনো অ্যাব্রেশন হয়, ওই অ্যাব্রেশন এর মধ্যে দিয়ে যেহেতু পানিতে থাকে ওই দিক দিয়ে ব্যাকটেরিয়াটা ঢুকে পড়ে। ঠিক আছে? তো তখন এখানে একটা ওই গ্রানুলোমাটাস একটা আলসারেটিভ একটা লিশন তৈরি করে। আচ্ছা যাই হোক, এখন আমরা এটার ট্রিটমেন্টে কি ওই যে টেট্রাসাইক্লিন এবং মিনোসাইক্লিন দিয়ে ট্রিটমেন্ট এগুলো করা যায়। এগুলোই বেশ ইফেক্টিভ। এখন গ্রুপ 2 যেটা সেটাকে কি বলে স্কোটোক্রোমোজেন। হ্যাঁ, এই স্কোটোক্রোমোজেন যেটা সেটা এটাই তোমার হলো কি পিগমেন্ট প্রোডিউস করে ইন দ্য অ্যাবসেন্স অফ লাইট। ঠিক আছে? এটার মধ্যে কি আছে? মাইক্রোব্যাকটেরিয়াম স্ক্রোফুলাসিয়াম। হ্যাঁ, এই মাইক্রোব্যাকটেরিয়াম স্ক্রোফুলাসিয়াম যেটা এটা আবার কি মানে লেশন তৈরি করে একটা স্ক্রোফুলা বলে। এটাও একটা গ্রানুলোমাটাস টাইপের একটা সার্ভাইকাল একটা একটা অ্যাডিনাইটিস ফর্মেশন করে। ইউজুয়ালি এটা কোথায় কাদের হয়? চিলড্রেনদের হয়। হ্যাঁ, এটা ওরোফ্যারিংস এর মাধ্যমে মানে এটা ঢুকে এটা সার্ভাইকাল যে লিম্ফ নোড গুলো আছে এই লিম্ফ নোড গুলোকে ইনভলভ করে। এগুলা তখন তোমার ওই যে অ্যাডিনাইটিস ডেভেলপ করে। ঠিক আছে? তো এগুলো সাধারণত কোথায় থাকে? এগুলো ওয়াটার সোর্সেই থাকে এগুলো। তো এটা ট্রিটমেন্টে কি এগুলো আমাদের সার্জিক্যাল এক্সট্রাকশন করতে হয়। সার্জিক্যাল এক্সট্রাকশন করে এফেক্টেড যে লিম্ফ নোড গুলো এগুলো ফেলে দিতে হয়। তো বুঝা গেছে? এটা হলো আমাদের এই নাম্বার 2 গ্রুপ যেটা স্কোটোক্রোমোজেন। এখন গ্রুপ 3 যেটা সেটা হলো কি নন ক্রোমোজেন। এটা আমাদের কি মাইক্রোব্যাকটেরিয়াম এটা দুইটা স্পিসিস এর কমপ্লেক্স মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম এবং ইন্টারসেলুলারি কমপ্লেক্স দুইটা ব্যাকটেরিয়া নিয়ে এবং এটা তোমাদের কি করে এগুলো হলো পালমোনারি ডিজিজ মানে করে এবং প্রাইমারিলি এগুলো হচ্ছে এই যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যেগুলো যেমন যে এইডস পেশেন্ট এদের ক্ষেত্রে বেশি মানে এগুলো হয় এবং এগুলো কি এবং এগুলো এনভায়রনমেন্ট যেহেতু ওয়াটারে থাকে সয়েলে থাকে এগুলো কিন্তু হাইলি রেজিস্ট্যান্ট টু অ্যান্টিটিউবারকুলোসিস ড্রাগ। হ্যাঁ, এরা কিন্তু তোমার খুব মানে রেজিস্ট্যান্ট এই ব্যাকটেরিয়া গুলো। আচ্ছা, এদের ট্রিটমেন্টে আমরা করি কি দিয়ে? এই তোমার হলো ডক্সিসাইক্লিন এবং অ্যামিকাসিন দিয়ে। ঠিক আছে? সরি কি বলে এগুলো না 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 এটা ডক্সিসাইক্লিন দিয়ে না। এটা হলো তোমার কারেন্ট ড্রাগস অফ চয়েস অ্যাজিথ্রোমাইসিন এবং ক্লারিথ্রোমাইসিন দিয়ে এবং এর সাথে কিছু আরো ওই কম্বিনেশন আরো কিছু ড্রাগ দেওয়া হয় যেমন ইথামবিটল, সিপ্রোফ্লক্সাসিন। হ্যাঁ, এগুলো দেওয়া হয়। তো তাহলে বোঝা গেছে। এখন আমরা গ্রুপ 4 গ্রুপ 4 এর যেটা কি এটা হলো আমি বললাম না প্রথম তিনটা হলো কি স্লো গ্রোয়ার আর যেটা নাম্বার 4 এটা হলো র‍্যাপিডলি গ্রোয়িং এই মাইক্রোব্যাকটেরিয়া। এটার মধ্যে কি আছে? মাইক্রোব্যাকটেরিয়াম ফর্টুইটাম এবং মাইক্রোব্যাকটেরিয়াম চিলোনি বলে। এগুলো হচ্ছে র‍্যাপিড গ্রোয়ার। তো এগুলো কি করে যে সফট টিস্যু লেশন করে সফট টিস্যু। এগুলো ওই যে তোমার এই যেমন ট্যাটু সাইড আছে যেমন এবং কাদের বেশি হয় ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তারপর যাদের কোনো প্রস্থেটিক হিপ জয়েন্ট থাকে, তারপরে ইন্ডোলিং ক্যাথেটার থাকে, তাদের ক্ষেত্রে হয়। হ্যাঁ? তো সফট টিস্যু লেশন করে এগুলো। তো এই যে ট্রিটমেন্ট আমরা কি দিয়ে করি? অ্যামিকাসিন এবং ডক্সিসাইক্লিন দিয়ে। হ্যাঁ? এটা ডক্সিসাইক্লিন এবং অ্যামিকাসিন দিয়ে এটাকে ট্রিটমেন্ট করা যায়। তো এই গেল মোটামুটি আমাদের অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া। হ্যাঁ? আর আমরা যে মাইক্রোব্যাকটেরিয়ামের তো আমরা যেটা বলি যে মাইক্রোব্যাকটেরিয়ামের ক্লিনিক্যাল ফিচারটা বলা হয়নি। পালমোনারি যেগুলো। পালমোনারি যেটা কি হয় আমাদের ওই তোমার যেটা সিম্পটম ফিভার হয়, তারপরে কফ হয়, নাইট সোয়েট হয়। ইভেন এটা একটা ক্রাইটেরিয়া কি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার। দেখা যায় যে রোগীরা বলে কি সন্ধ্যাবেলায় জ্বর আসে, সন্ধ্যার দিকে। হ্যাঁ? ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয় তারপরে তোমার নাইট দেখা যায় রাতের বেলা ঘেমে যাচ্ছে রোগী ফ্যাটিগেবিলিটি এবং আরেকটা কমন যেটা কি যেটা দেখি আমরা ওয়েট লস। হ্যাঁ, ওয়েট লসটা। এগুলো হলো মেইন পালমোনারি ফাইন্ডিংস। আর তোমার যে স্ক্রোফুলা বলে তারপর ইরাইথেমা নোডোসাম। হ্যাঁ, মিলিয়ারি টিউবারকুলোসিস এর ক্যারেক্টারিস্টিক কিছু আমরা মাল্টিপল ডিসেমিনেটেড লেশন পাওয়া যায়। তারপর টিউবারকুলার মেনিনজাইটিস, পটস ডিজিজ যেটা বলে, টিউবারকুলাস, অস্টিওমাইলাইটিস। হ্যাঁ, এগুলা যখন ভার্টিব্রাতে যখন ইনভলভ করে ওই যে এটা তখন ওটাকে আমরা পটস ডিজিজ বলি। ওই দেখা যায় ভার্টিব্রাটা একটা অ্যাঙ্গুলেশন হয়ে থাকে। পেশেন্টের এটা জাস্ট এরকম হয়ে থাকে। ওটা বাইরে থেকেই কিন্তু বোঝা যায়। পেশেন্টের যখন ভার্টিব্রা দেখা যাবে ওই স্পাইনটা তখন দেখা যায় যে বাইরের দিকে একটু অ্যাঙ্গুলেশন এরকম হয়ে থাকে। এটা আর আমাদের কি আছে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউবারকুলোসিস যদি হয় তো অ্যাবডোমিনাল যেগুলো সিম্পটম জিআইটি সিম্পটম ডায়রিয়া হয়, পেইন হয়, জেনারেলাইজড পেশেন্টের ওয়েট লস থাকে, ফিভার থাকে, এটা তো থাকেই। আর রেনাল টিউবারকুলোসিস তো বললাম যে তোমার ওটা ডিজিউরিয়া, হেমাচুরিয়া, হ্যাঁ, ফ্ল্যাঙ্ক অ্যাবডোমিনাল পেইন থাকে।
আর যেটা আমরা পাই যে ক্লিনিক্যালি যেটা পাই মানে ডায়াগনস্টিক যেটা পাই অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া ল্যাবে। হ্যাঁ? আর এমনি পেশেন্টের সিম্পটম থাকে তোমার এই ডিজুরিয়া বলবে, ফিভার তো থাকেই। হ্যাঁ? পেইন থাকে, হেমাচুরিয়া থাকে, ফ্লাঙ্ক পেইন আর স্টেরাইল পায়োরিয়াটা এটা হলো তার ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংস। হুম? আর হলো যে তোমার এই মোটামুটি আর আর কি কোনো কিছু তো আর বাকি নাই পড়ানো, মোটামুটি এগুলো হয়ে গেল। তো এখন তোমাদের কালকেও কিন্তু ক্লাস নেব। কালকে নেব হলো লেপ্রি নিয়ে। হ্যাঁ? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিটা একটু লেপ্রোসিটা পড়াই দেবো। আর কিছু যদি পড়ানো যায়, লেপ্রিটা ছোট আছে। আচ্ছা, এখন আমরা একটা প্রিভেনশনটা করব কিভাবে? হ্যাঁ? প্রিভেনশনটার জন্য কি আমাদের আমাদের ইপিআই শিডিউলে কি আছে? বিসিজি ভ্যাকসিন, তাই না? এটা অ্যাবাউট 80% কিন্তু আমরা প্রিভেনশন এটা করে ফেলতে পারি। 0 to 80% কিন্তু এটা প্রোটেকশন দেয়। হ্যাঁ? এটা কিন্তু আমাদের 0 to 80% প্রোটেকশন দেয় এবং এটা কিন্তু এক্সট্রা পালমোনারি টিবিটাকেও এটাকে প্রিভেন্ট করে। হুম? তবে এখন একটু মাঝে, মাঝে বলে যে ওই যে ডাউটফুল একটা রোল আছে ইন পালমোনারি টিউবারকুলোসিস, তারপরেও মানে সন্দেহজনক বলে। হ্যাঁ? তো তারপরে 0 to 80% আরকি প্রোটেকশন এটা। এবং এটা বিসিজি ভ্যাকসিনের তোমার হলো যে ডোজটা জেনে নিবা। এটা কিন্তু এট বার্থেই দিয়ে দেওয়া হয়। হ্যাঁ? এট বার্থেই আমরা এই ভ্যাকসিনটা দিয়ে দিতে পারি। তো যাই হোক এই মোটামুটি। তো তোমাদের তো সবাই দেখতেছি এখনো সবাই এই যে কে এদের কাছে তো আমি ক্যামেরাই অন পাইলাম না। এইভাবে তো ক্লাস নিয়ে তো কোনো আমি একলাই ক্লাস নিচ্ছি। তোমরা তো পার্টিসিপেট করতেছো না। সাকিব আহমেদ আসো? সাকিব জি ম্যাম, আছি ম্যাম। নেই, আসো তো, একটু ক্যামেরায় আসো। আসছো? জি ম্যাম। দেখি। সবাই একটু আসো, সবাইকে একটু দেখে নিই। ক্লাস তো শেষ করে দিলাম। কই সাকিব? জি ম্যাম। আচ্ছা সাকিব, তুমি একটু বলো তো এই টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে একটু পার্থক্যটা বলো তো। কি বললাম একটু একটু ইয়ে করি, একটু শুনি। সবাই ক্যামেরায় আসো। ক্যামেরা অফ রাখা যাবে না, হ্যাঁ? আজকে যাও কনসিডার করছি, কালকে কিন্তু একজনের ক্যামেরা অফ থাকলে কিন্তু সে লিভ নিয়ে নিবা। ক্লাস না করাই ভালো, হ্যাঁ? কিন্তু এভাবে ক্যামেরা অফ রাখা যাবে না। কি বলো বলো বলো, টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল এর মধ্যে একটু ডিফারেন্সটা শুনি। টিপিক্যাল কি কি আছে টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে? বলো তো একটু, টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে কি কি স্পেসিস গুলো একটু বলো। শ্রীবিকা শ্রেষ্ঠা, বলো তো কি কি আছে টিপিক্যালের মধ্যে? আনমিউট করো, আনমিউট। তুমি একটু মিউট হয়ে আছো, আনমিউট করো। Mycobacterium tuberculosis, Mycobacterium bovis, lepri, and লেপ্রি নাই। ma'am African and Myceli. আচ্ছা সাকিব আহমেদ আসছে না? সাকিবকে তো দেখলাম একটু আগে, আবার ক্যামেরা অফ রাখছিল না। আচ্ছা সাকিব, তুমি একটু বলো তো ওই যে আমাকে একটু ডিফারেন্সটা বলো তো টিপিক্যাল এবং অ্যাটিপিক্যালের মধ্যে কি পড়লা, কি পড়ালাম? আমি তো পড়াই, তাহলে যদি রিভিউ না পাই তাহলে বলো। টিপিক্যাল গুলো ম্যাম রেসপিরেটরি সিস্টেম, তারপর যেগুলোতে ম্যাডাম বেশি ব্লাড সাপ্লাই হয় সেই অর্গান গুলোতে এফেক্ট করবে। আর অ্যাটিপিক্যাল ব্লাড গুলো সাপ্লাই না, হাইলি অক্সিজেনেটেড হাইলি অক্সিজেনেটেড। জি ম্যাম। হ্যাঁ, তারপরে তারপরে ম্যাম এগুলো গ্রো করে কত ডিগ্রিতে? ম্যাম 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাম। আর ইয়েগুলো অ্যাটিপিক্যাল গুলো ম্যাম অ্যাপিক্যালটা ভুলে গেছি ম্যাম। 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এই যে ক্লাসটা অ্যাটেন্টিভ মানে না থাকলে এরকম হবে। জি ম্যাম। জান্নাতুল মোহনা, বলো তো একটু। জান্নাতুল মোহনা বলো। জি ম্যাম। হ্যাঁ, তুমি টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল, হ্যাঁ বলো। ম্যাম যে অক্সিজেন যেগুলো, জি ম্যাম যেগুলো আমি কিন্তু বারবার রিপিট করে করে বেশি জিনিস পড়াই না, হ্যাঁ অল্প জিনিসই পড়াচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে না, ওর সমস্যা মনে হয়। জি ম্যাম। আর হচ্ছে হ্যালো, হ্যাঁ বলো। এগুলো হিউম্যানকে ইনফেক্ট করে, তারপরে অক্সিজেন সাপ্লাই যেগুলো
তারপরে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। হুম আর হচ্ছে হিউম্যান থেকে হিউম্যানে ইনফেক্ট করে টিপিক্যাল। আর অ্যাটিপিক্যাল গুলো ম্যাম হচ্ছে এনভায়রনমেন্টে বেশি থাকে। হুম আচ্ছা ঠিক আছে। রাদিয়া রামিশা, ল্যাব ডায়াগনোসিসটা বলো তো, পালমোনারি টিউবারকুলোসিসের ল্যাব ডায়াগনোসিস বলো। স্যাম্পল কে নিবা? স্পুটাম নিতে হবে, 3বার স্পুটাম নিতে হবে। একটা হচ্ছে স্পট, ইমিডিয়েটলি স্পট একটা হচ্ছে স্পুটাম নিতে হবে, তারপর মর্নিং এ আবার হচ্ছে নেক্সট থার্ড স্পুটামটা আবার স্পুটাম নিতে হবে। তারপর এটাকে ম্যাম স্মেয়ার করতে হবে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তারপরে ম্যাম হচ্ছে জিল লেনসন স্টেইন দিয়ে হচ্ছে ম্যাম এটা করতে হবে। তারপর হচ্ছে কালচার করতে হবে। কালচার একটা হচ্ছে ম্যাম যে একটা লিকুইড মিডিয়া দিয়ে করা যাবে। আর তারপর হচ্ছে আগে সলিডটা বলো, যেটা বেশি ইউজ হয় সেটাই বলো। লেন জেনসন লোয়েন স্টেইন জেনসন, লোয়েন জেনসন স্টেইন দিয়ে 4 থেকে 6 উইক টাইম লাগবে আর কি। না না 6 to 8, 4 থেকে 6 বললে হবে না, 6 to 8 উইকস লাগে। হ্যাঁ, বই পড়তে হবে তো। আজকে যেগুলো পড়াইলাম তোমরা বই দেখবা। হ্যাঁ, রিভিউ লেঞ্জ রিভিউ পড়বা। এবং পড়া কিন্তু ফেলে রাখা যাবে না। তারপরে কি? তারপরে আর কি মিডিয়া? তারপর হচ্ছে লিকুইড মিডিয়াতে করা যাবে। একটা হচ্ছে সুলা মিডিয়া, একটা হচ্ছে ব্যাকটেক মিডিয়া, দুটো করা যাবে। তারপর হচ্ছে পিসিআর জিন এক্সপার্ট দিয়ে করা যাবে। পিসিআর যে মোস্ট স্পেসিফিক আর জিন এক্সপার্টটাও মোস্ট স্পেসিফিক হবে। তারপর ম্যাম বায়োকেমিক্যাল টেস্ট করতে হবে। ওখানে হচ্ছে নিয়াসিন পজিটিভ। বায়োকেমিক্যাল টেস্টটা তোমরা আগেই বলবা। হ্যাঁ, বায়োকেমিক্যালটা হলো এই তোমার এই জিন লেনসেন স্টেনিং এর পরে কালচার করবা, তারপর বায়োকেমিক্যাল টেস্ট, তারপরে এই ডিএনএ ডিটেকশন টেস্ট, এই যে পিসিআর, এগুলো স্পেসিফিক টেস্ট গুলো হচ্ছে পরে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি আমরা বায়োকেমিক্যাল টেস্ট করি, নিয়াসিন টেস্ট আর ক্যাটালিস্ট টেস্ট, তাই না? জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে হলো যে রফিক, রফিক আসো, ক্যামেরায় আসো। হ্যাঁ, হ্যালো হ্যালো। জি ম্যাডাম। রফিক, তুমি আমাকে একটু ফেট গুলো বলো তো। ম্যাডাম আসলে আমি সম্পূর্ণ ক্লাসটা থাকতে পারিনি কিছুক্ষণের জন্য, এই জন্য মানে বলতে পারবো না পুরোটা। ক্লাসে কেন ডিউ টাইম আসনি কেন? ডিউ টাইমে আসনি কেন? ম্যাডাম ছিলাম, মাঝখানে থাকতে পারিনি আর কি। এই জন্য তো আমি ক্যামেরা, তোমাদের তো ক্লাস তাহলে তো এগুলো ফাঁকিবাজি ক্লাস, তাই না? অনলাইন ক্লাস মানে তুমি ক্লাস ইচ্ছা করলে ওই সবাই ক্যামেরা বন্ধ করে জাস্ট খালি মানে স্যাররা মনে হয় খোঁজ নেয় না, না ম্যাডাম কিন্তু খোঁজ নেবে, বুঝছো? এই জন্য সবার ক্যামেরা কালকে যেন কারো ক্যামেরা যেন অফ আমি না দেখি। হ্যাঁ, ঠিক আছে? তোমরা তো মানে অনেকেই মানে বাসায় আছো, তাই না? বাসায় আছো না? ক্লাসটা একটু করবে, 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেই। হ্যাঁ, ক্লাসটা করতে হবে তো। ঠিক আছে, অন্য একজন বলো, যে পারবে সে বলো। বলো। আর হ্যাঁ, হিল হয়ে যেতে পারে, ক্যালসিফিকেশন হয়ে, তারপরে ম্যাম হিল হয়ে যেতে পারে, আর হিল হয়ে যাওয়ার পরে ম্যাম ওইটা হচ্ছে ডেসিমিনেটেড হয়ে পুরো লাঙে ছড়াই যেতে পারে। তারপরে গ্রানুলোমাটা ব্লাডেও যেতে পারে। হ্যাঁ, পুরো লাঙে ছড়াই যেতে পারে। স্পেশালি ম্যাম প্রথম দিকে হচ্ছে লোয়ার পার্টে হয়, পরে অ্যাপেক্সে যায়। আর এরপরে ম্যাম ওইটা হচ্ছে ব্লাডের মাধ্যমে বিভিন্ন অর্গান, যে অর্গান গুলা প্রতি মানে এফেক্টেড হয়, বিশেষ করে হাইলি অক্সিজেন যে অর্গান গুলাতে, যেমন কিডনি, বোন, ব্রেন, এই অর্গান গুলোতে যাবে। আর এছাড়া ম্যাম হচ্ছে এটা ল্যাটেন্ট বা ডরমেন্ট হিসেবে আমাদের বিভিন্ন লিম্ফ নোডের ডরমেন্ট হিসেবে থাকতে পারে। গুড। আর ম্যাম যদি ফাইব্রাস অর্গানাইজেশন খুব বেশি হয়, মানে ভালো হয়, তাহলে ম্যাম হিল হয়ে যাবে ক্রনিক গ্রানুলোমাটা। গুড। তোমার নাম হলো খালেদ হাসান, না? তুমি কি রফিক? তুমি রফিক? হ্যাঁ ম্যাম, আমি খালেদ হাসান। আচ্ছা আচ্ছা, রফিক আরেকজন, না? আর যে প্রসন্ন রাজ যোশী, তুমি তোমার রিলিজিয়ন কি? হিন্দু তুমি? আচ্ছা,
না আমি ভাবছি আবার মানে অনেকের নাম, তোমার নামটা একটু মানে কিছু মনে করো না, মনে হলো যে আবার চাপ। ফরেনার, এটা তুমি ফরেনার। ফরেনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? নেপাল, নেপাল। তোমার একটু কথাতেই মানে তুমি বাংলা বোঝো তো তাহলে। ভালো, খুব অ্যাটেন্টিভ। আমি এখানে দেখছি তো, এর আগে ব্যাচেও দেখলাম নেপালিরা খুব ভালো করে, খুব অ্যাটেন্টিভ থাকে। আমাদের বাঙালিরা কেন তোমরা অ্যাটেন্টিভ থাকো না? ওরা অনেক হার্ড ওয়ার্ক করে, তাই না? তোমাদেরও করতে হবে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কনফিউশন আর নাই তো না? ঠিক আছে, তো রাদিয়া ভালো বলছে, সবাই মোটামুটি। যাই হোক, ক্লাসটা তোমরা আবার এটা কিন্তু পড়বা, হ্যাঁ? আমি কিন্তু পরে আবার ধরবো, ক্লাস শুরুর আগে আবার কিন্তু আমি পড়া নিব। ঠিক আছে, তাহলে আর ক্লোজ করে দাও, হ্যাঁ রফিক? জি ম্যাডাম। ক্লোজ করে দাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আল্লাহ হাফেজ।